প্রিয় শিক্ষার্থীরা, আহ, তোমরা অধীর আগ্রহে ছিলে আমরা গতকালের ন্যায় আজও বাংলা প্রথম পত্র দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। গতকালকে প্রথম পত্রের আহ, গদ্য অংশের সাজেশন তোমরা পেয়েছো, এমসিকিউ, সৃজনশীলের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এবং তোমরা যারা আমাদের পেজে নক দিয়েছো, আমাদের সঙ্গে যোগাযোগ করেছো, আমরা পিডিএফটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি যারা যোগাযোগ করো নাই, তোমরা দ্রুত যোগাযোগ করে পিডিএফটা নিয়ে নেবে। আর এখানে আশা করি সমাধান হয়ে যাবে পিডিএফ না নিলেও। যদি কারো এক্সট্রা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অংশ অর্থাৎ কবিতা অংশ নিয়ে কথা বলবো। তোমরা আমাদের সাথেই থাকো। বন্ধু বান্ধব যারা আছে দ্রুত তাদেরকে স্মরণ করিয়ে দাও, তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে বাংলা প্রথম পত্রের কবিতা অংশের সমাধানটা করব, সাজেশন দেখা যাক। আমরা 12টি কবিতার মধ্যে থেকে খুবই অল্প, হ্যাঁ, আমরা খুবই অল্প সাজেশন করেছি। আশা করছি এর মধ্য থেকেই তোমরা A+ মার্কস অর্জন করতে পারবে, ঠিক আছে? এমসিকিউ বলো বা তোমাদের জ্ঞানমূলক বলো বা অনুধাবনমূলক, সবই সাজেশনের মধ্যে রয়েছে। তোমরা যদি মনোযোগ সহকারে শুধু ক্লাসটা করতে পারো, আশা করি তোমাদের মানে পরীক্ষার হলের যে টেনশন, যে ভীতি, সেই সংকোচ, এটা দূরীভূত হয়ে যাবে। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, যারা এখনো যুক্ত হওনি বা যারা যুক্ত হয়েছে তোমাদের বন্ধু বান্ধব সকলকে যুক্ত করে ফেলো, কেমন? দেখি আমাদের সঙ্গে কে কে যুক্ত হচ্ছে, আমি একটু দেখে আসি, তোমরাও এর মধ্য দিয়ে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে। সুমন এখন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোফাজ্জল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা দ্রুত সবাইকে যুক্ত করে দাও। দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ধীরে ধীরে। আমরা শুরু করে দেবো, 1-2 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। শুধু বাকিদের যুক্ত হওয়ার জন্য আমরা একটু সময় নিচ্ছি। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, না? আচ্ছা, কথা এবং স্পষ্ট দেখা যাচ্ছে এখানে, একটু একটু সকলেই জানাবে। রাহাত, এমডি রাহাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাত সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি বাকি সকলেই ভালো আছে। এখন কথা শোনা যায় কিনা স্পষ্ট? কথা শোনা যাচ্ছে কিনা? সুমন, এখন কথা ক্লিয়ার না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা? আমরা একটু ট্রাই করেছি, আমাদের টেকনিক্যাল সমস্যা ছিল। জানাবে এখন শোনা যাচ্ছে কিনা, একটু জানাবে, কাইন্ডলি জানাই দিবা। আমরা শুরু করব ক্লাস, কেমন? আচ্ছা, হাসান হাবিব স্যার বলছেন সাউন্ড আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, দেখছো আমাদের টেকনিক্যাল টিম দেখছেন। আহ, আচ্ছা, আমি কথা বলতে থাকি, যদি সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই একটু জানিয়ে দিবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা শুরু করতে পারবো। যত দ্রুত সমস্যার সমাধানটা হবে তত দ্রুত আমরা শুরু করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ রাহাত, অধীর আগ্রহ করছিলাম স্যার ক্লাসটার জন্য, ধন্যবাদ। আচ্ছা, বন্ধু বান্ধব যারা আছে সকলকে জানিয়ে দাও, সকলকে আমাদের ক্লাসের লিঙ্কটা শেয়ার করো, যাতে সকলে যুক্ত হয়ে আমরা একসঙ্গে আগামী পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারি, কেমন? শুধু আমি পারলেই হবে না, আমার পাশের জন্য পারতে হবে, নতুবা ক্লাসরুমে
পরীক্ষার হলে সে গোটাইবে তোমাকে। ঠিক আছে? আচ্ছা, তারেক সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু জানাবে এখন যারা দেখছো, একটু জানাবে কাইন্ডলি যে কথা এখন স্পষ্ট, সাউন্ডটা স্পষ্ট হচ্ছে কিনা? সাউন্ডটা স্পষ্ট হচ্ছে কিনা একটু জানাবে, জানালে আমরা শুরু করতে পারবো। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা গেলে একটু জানাবে, আমি দেখছি। আজকের ক্লাস আজকের ক্লাস এই কবিতা অংশ যদি তুমি মনোযোগ সহকারে করতে পারো, আমি নিশ্চয়তা দিচ্ছি তোমরা এ প্লাস মার্কস তোলার জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে? তোমাদের এ প্লাস মার্কস তোলার জন্য এটাই যথেষ্ট। আমি যে কবিতাগুলো ১২টি কবিতা রাখিনি, ১২টি কবিতাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কোন কোন কবিতা রেখেছি তোমরা দেখতে পাবে। এই কবিতাগুলা পড়লেই তোমাদের যে এমসিকিউ কবিতা অংশ থেকে ১০ থেকে ১২টি প্রশ্ন আসে, এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে, এটা অবশ্যই অবশ্যই ৩ সেটে তোমরা কমন পেতে যাচ্ছ। ঠিক আছে? আমরা ক এবং খ নম্বর একদম এখান থেকে হুবহু কমন হবে আশা করছি। ঠিক আছে? তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করো। কেমন? আচ্ছা, সাইদা সুমি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, সুমি ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমরা জানাচ্ছ যে না কথা স্পষ্ট হচ্ছে কিনা। ঠিক আছে? অনেকে জানিয়েছো কথা। এখনো কি কথা সমস্যা হচ্ছে? কথা এখনো? আচ্ছা, মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এই মাইক্রোফোন এবার কি কথা মানে সাউন্ডটা ঠিক আসে কিনা? আচ্ছা, আমরা তোমাদের জন্য মাইক্রোফোনটাও চেঞ্জ করে নিয়েছি। দেখা যাক এবার ঠিকঠাক হয় কিনা। যদিও আমাদের সমস্যা হয় না সাধারণত, আজকে কেন যে এরকম হচ্ছে, 5 মিনিট চলেই গেল, আমরা 5 মিনিটে বেশ কয়েকটা প্রশ্ন সলভ করতে পারতাম। আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সাথেই থাকো। আমরা এরকম। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছো, ধন্যবাদ। অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। এখন দেখা যাক, আমরা শুরু করি তাহলে। কেমন? আচ্ছা, এই মাঝে মধ্যেই তোমাদের দেখবো তোমরা আমার সঙ্গে আছো কিনা এবং ঠিকঠাক উত্তর করছো কিনা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দেখি এবার। আমরা প্রথম যে কবিতাটা রেখেছি বিভীষণের প্রতি মেঘনাদ, প্রথম কবিতা রেখেছি কি বিভীষণের প্রতি মেঘনাদ। মনে রাখবে এটা খুব এবং খুবই গুরুত্বপূর্ণ, খুব এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা পূর্বের সিলেবাসে ছিল, মাঝে শর্ট সিলেবাসে এটি উইথড্র করা হয়েছিল, শর্ট সিলেবাসে এটি ছিল না। তবে বর্তমানে আবার যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে, ফুল সিলেবাস, এই সিলেবাসের প্রথম কবিতা, আমাদের পাঠ্যবইয়ের প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এইখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যারা এখনো বুঝো নাই, তারা দ্রুত আমাদের বিভীষণের মেঘনাদ কবিতার উপর ভিডিও আছে, সেটা দেখে নেবে। আর এই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুব এবং খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসতেই পারে, এরকম বিষয় নিয়ে আমরা যে কথা বলবো। আর যারা কবিতা পারছো না, ভয়ের কোনো চিন্তা নাই, টেনশন করিও না। আমি এমসিকিউ প্রশ্ন সলভ করার মধ্য দিয়ে গল্পে গল্পে তোমাদের কবিতার সারাংশটাও বলে দিব। তোমরা সাথেই থেকো, আশা করি কবিতাটাও জেনে যাবে, পাশাপাশি আমাদের এমসিকিউটাও সমাধান হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, কবিতাটার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাদ। আচ্ছা, এই কবিতার প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হলো মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন। এই কবিতার শুরুতে মানে কাহিনীটা কি? আমরা তো জানি যে এই কবিতায় মেঘনাদ ছিল। কে ছিল? মেঘনাদ ছিল এবং তার চাচা ছিল বিভীষণ। হ্যাঁ, বিভীষণ বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষে রামের সঙ্গে হাত মিলেই, কার সঙ্গে হাত মিলাই? রামের সঙ্গে হাত মিলে, এবং সে রামকে প্রশংসা করতে থাকে এবং সে বলে
বিভীষণ বলে আমি রামের দাস, ঠিক আছে, রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব। ঠিক আছে, এই যে রামের দাস, তো মেঘনাদ সেই কথাটা সহ্য করতে পারে না, সেটা শুনে তার মরে যেতে ইচ্ছা করে। কারণ বিভীষণ একটা উচ্চ পর্যায়ে বা উচ্চ বংশের লোক হয়ে রামের মতো এরকম চন্ডাল, রামের এই নিম্ন বংশের একজন দাস হিসেবে তার চাচা পরিচয় দিচ্ছে, এটা শুনে আমাদের মেঘনাদ আর সহ্য করতে পারছে না, এই জন্য বলছে মরে যেতে ইচ্ছা করে কেন। তাহলে উত্তরটা কি হলো, বিভীষণের কথা শুনে, কি করে, বিভীষণের কথা শুনে কার, আমাদের মেঘনাদের মরে যেতে ইচ্ছা করছে। তাহলে বুঝতে পারছো ঘটনাটা কি, বিভীষণ হলো রামের দাস হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার পরে মেঘনাদ এটা সহ্য করতে পারছে না, তার মরে যেতে ইচ্ছা করছে, যে এই কথা শোনার আগে আমি মরে কেন গেলাম না। তাহলে উত্তরটা কি, বিভীষণের কথা শুনে। আবার বলছি, মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন, উত্তর বিভীষণের কথা শুনে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হলো স্থাপিলা বিধুরে, স্থাপিলা বিধুরে, বিধুরে বিধি স্থানুর ললাটে, বিধু শব্দের অর্থ কি? শব্দার্থ, তাই তো, বিধু শব্দের অর্থ হলো চাঁদ। বিধু শব্দের অর্থ কি, সমার্থক শব্দ দেখে নিতে হবে। বিধু শব্দের অর্থ কি, চাঁদ। বিধু শব্দের অর্থ চাঁদ, মনে থাকবে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি। হ্যাঁ, ধুলাই। আচ্ছা সেই প্রশ্নটা চলে আসছে। হ্যাঁ, পরি কি, আচ্ছা নহি কি নয়, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। তাহলে ইস্তাফিরা বিধুরে বিধি স্থান ললাটে, পরি কি ভূতলি শশী যান গড়াগড়ি, গোলাগড়ি না গোড়াগড়ি হবে। ঠিক আছে, আচ্ছা টাইপিং মিস্টেক, আমি মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনবা। ঠিক আছে, আচ্ছা এই বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে, তাই তো, কি প্রকাশ পেয়েছে। তাহলে বলতেছে এখানে, এই যে তার পূর্বের লাইনটা বললাম যে তার চাচা রামের দাস হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, তখন আমাদের মেঘনাদ তার চাচাকে বোঝাচ্ছে, দেখো স্থাপন করা হয়েছে চাঁদকে, কাকে, চাঁদকে, কোথায়, স্থানুর ললাটে, আকাশে, আকাশে কোথায়, পৃথিবীর আকাশে। তাহলে কপালে, মানে এই যে চাঁদকে সৃষ্টিকর্তা স্থান দিয়েছে কোথায়, আকাশে, সেই চাঁদ আকাশ থেকে ভূতলে পৃথিবীতে, হ্যাঁ জমিনে, জমিনে জমিনে পড়ে গোড়াগড়ি খাই ধুলাই, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি সম্ভব বলো, এটা কখনোই সম্ভব না। তাহলে এই কথাটা কখন হতে পারে, যখন কোনো ব্যক্তির জ্ঞান বুদ্ধি বিলুপ হয়ে যায়, হ্যাঁ সেই ব্যক্তি তখন এই ধরনের কাজ করতে পারে। তাহলে এই বাক্যটিতে প্রকাশ পেয়েছে মূলত কি, যে আমাদের বিভীষণের কি হয়েছে, বিভীষণের মূলত মতি, যে মতি অর্থাৎ তার যে জ্ঞান সেটা বিলুপ হয়ে গেছে, যে কারণে সেই ধরনের কাজ করেছে। বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নতে কি বলা হয়েছে, বিভীষণের পরে মেঘনাদ কবিতায় রথিকে, রথিকে বলতো, রথিকে। হ্যাঁ কি হলো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রথিকে, রথি বলতে কি বোঝায় বলতো, রথি হলো রথ পরিচালনাকারী, রথ পরিচালনাকারী। তাহলে রথ পরিচালনা করতেন কে, হ্যাঁ কহ মহারথী, এ কি মহারথী প্রথা, কি বলেছেন এই কবিতায় মেঘনাদ তার চাচা বিভীষণকে বলতেছে, কহ মহারথী, এ কি মহারথী প্রথা, অর্থাৎ যখন লক্ষণ একজন অস্ত্রহীন যোদ্ধার সঙ্গে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে যুদ্ধের আহ্বান করতেছে, তখন লক্ষণকে দেখিয়ে বিভীষণকে অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলতেছে, কহ মহারথী, কি মহারথী প্রথা, মানে তার চাচাকে বলতেছে রথি। কে বলছে, তার চাচার নাম কি, তার চাচার নাম মেঘনাদ। তোমাদের আবারও বলি, খেয়াল করে শোনো, এই কবিতায় মেঘনাদ, মেঘনাদ তোমরা মনে রাখবে, এই কবিতায় হিরো হলো হিরো, হিরোকে মেঘনাদ, আর মেঘনাদের চাচার নাম হলো বিভীষণ, চাচার নাম কি, বিভীষণ। আর আমরা মেঘনাদকে মারতে আসছে কে, মারতে আসছে হলো লক্ষণ,
লক্ষণ হলো রামের ভাই। লক্ষণ হলো রামের ভাই। তো এই কবিতায় আমাদের তিনটা ক্যারেক্টার মেইন স্বয়ং উপস্থিত, মানে একটা রুমের মধ্যে একটা তোমার যজ্ঞাগারে যজ্ঞ করতে আসছে। একটু শুনে নাও, মেঘনাথ যজ্ঞ করতে আসছে, আর এই যজ্ঞাগারে লুকিয়ে উপস্থিত হয়েছে কে? লক্ষণ। আর তাকে সাহায্য করে নিয়ে আসছে কে? তার চাচা বিভীষণ। অর্থাৎ বিভীষণ শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে মেঘনাথ যে হিরো, তাকে যখন হত্যা করতে হবে, সেই পরিস্থিতিকে নিয়ে মূলত আমাদের কবিতার এই অংশটি। বুঝতে পেরেছ? তাহলে মেঘ যখন লক্ষণ অস্ত্র সজ্জিত হয়ে মেঘনাথকে মারতে আসছে, তখন মেঘনাথ তার চাচাকে বলতেছে, তুমি কার সঙ্গে হাত মিলাইছো? হে মহারথী, হে মহারথী, তুমি কার সঙ্গে হাত মিলাইছো? যে অস্ত্রহীন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে আসে। তাহলে রথীকে আমরা এখানে বলে দিয়েছি, তাই তো? এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে। দেখো এই লাইনটা আগে আমরা একটু বুঝি, হ্যাঁ। মলিন উত্তরিলা রথি। দেখো মহামন্ত্র, অর্থাৎ যখন, ফণি মানে কি? ফণি মানে সাপ। ফণি মানে কি এটা তোমরা জানি। তাহলে মন্ত্র বলার ফলে যখন সাপের যে সাপ যে পট করে থাকে, অর্থাৎ কামড় দেওয়ার মতো যে পরিস্থিতি থাকে, এইটা যখন মন্ত্র পাঠ করা হয়, তখন সে কি স্তম্ভিত হয়ে যায়, সে তার কি হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। তো বলতেছে এইরকম মন্ত্র যখন মেঘনাথ পাঠ করতেছে, তার চাচাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, এটাকে মন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই কনভিন্সিং এর ফলে আমাদের চাচা বিভীষণ কি হয়ে গেছে? মলিন বদন, মানে বদনটা, মুখটা কি হয়ে গেছে? মুখটা মলিন হয়ে গেছে। এই পরিস্থিতিতে সে উত্তর করতেছে, উত্তরিলা রথী। অর্থাৎ এই পরিস্থিতি হয়ে উত্তর করতেছে কে? বিভীষণ উত্তর করতেছে। এই কবিতা আমরা দুইজন বক্তার কথাই মূলত পাবো বেশি। সেটা হলো ভাতিজা মেঘনাথ বলবে আমাদের যে হিরো, আর উত্তর করবে কে? বিভীষণ। তাহলে যখন মেঘনাথের কথা শেষ হলো, তখন উত্তর করতেছে রথী কে? বিভীষণ উত্তর করতেছে। মনে থাকবে? তাহলে উত্তর করতেছে কে? বিভীষণ। ঠিক আছে? আচ্ছা, ওয়েট করো, একটু পরেই তোমাদের একটা দুইটা আমরা সমাধান করতে দিব। তার আগে আমরা একটু গল্প কবিতা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে তোমরা উত্তরগুলো করতে পারো। আচ্ছা, এবার দেখো, নির্গুণ নির্গুণ স্বজন শ্রেয়। আচ্ছা, নির্গুণ স্বজন শ্রেয় পর সদা, এখনো স্বজন হবে, হ্যাঁ। নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এই জন বলতে মেঘনাথ কবিতায় বোঝানো হয়েছে কি? আচ্ছা দেখো, যখন লক্ষণ আমরা বললাম, সরি, হ্যাঁ, যখন আমরা দেখলাম যে বিভীষণ লক্ষণের পক্ষে চলে গেছে, রামের পক্ষে চলে গেছে, তখন তার চাচাকে বিভীষণকে বোঝানোর স্বার্থে বিভীষণকে বোঝানোর স্বার্থে মেঘনাথ তার চাচাকে বলতেছে, নির্গুণ, যদি তোমার আত্মীয় নির্গুণ হয়ে থাকে, তার মধ্যে কোনো গুণ নাও থাকে, তারপরেও সে কি? সে তোমার কাছে প্রিয়, তুমি তার পক্ষে থাকা উচিত, তোমার পক্ষেও সে থাকবে। তাহলে এখানে মূলত আত্মীয় বলতে কাকে বোঝানো হয়েছে? তার দেশবাসীকে বোঝানো হয়েছে। তার দেশবাসী কারা? তার দেশবাসী হলো, তার দেশ কোনটা? তার দেশ হলো লঙ্কাপুরী। ঠিক আছে? তার দেশ হলো কোথায়? লঙ্কাপুরী। মনে থাকবে? আর রাঘব তো নিজেই রাম, হ্যাঁ, রাঘব হলো কার নাম? রাম। তাহলে ইরা তো বিপক্ষ, শত্রুপক্ষ, এদের কাছে যাবে না। তো লঙ্কাবাসী আর অযোধ্যাবাসী আমাদের এখানে নাই। অযোধ্যাবাসী এদেরই ইরা আসছে অযোধ্যা থেকে। আচ্ছা, তাহলে লঙ্কাবাসী হলো সেই আত্মীয়, সেই জন, সেই স্বজন। ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা একটু দেখি, হ্যাঁ। নিকুম্বিলা, গুড। দেখো দারুণ প্রশ্ন। নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাথ যে দেবতার পূজারত অবস্থায় ছিল, নিকুম্বিলা যজ্ঞাগারে কোন দেবতার পূজা করছিল? দেখো এখানে কি আছে? অগ্নি দেবতা, বরুণ দেবতা, ইন্দ্র দেবতা, সোমদেব দেবের। দেখো আমাদের বইতে লেখা আছে, দেখবা ইষ্ট দেবতা। ঠিক আছে? যদি ইষ্ট না থাকে তো ইষ্ট এবং অগ্নি। ঠিক আছে? যে কোনো একটা অপশনে থাকলেই সঠিক উত্তর। তাহলে কি নিকুম্বিলা যজ্ঞাগারে কোন দেবের পূজা করছিল মেঘনাথ? তাই তো উত্তর কি হবে? ইষ্ট দেবতা অথবা
অগ্নি দেবতা। মনে থাকবে? পরের প্রশ্নটা দেখি আমরা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশটুকু মেঘনাদ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? দারুণ। আসলে কি স্বর্গটা কি? স্বর্গ বলতে আমরা বুঝবো অধ্যায়। স্বর্গ বলতে আমরা কি বুঝবো? অধ্যায়। দেখো এখন এই যে একটা কাব্য, হ্যাঁ, বিভীষণের প্রতি যে মেঘনাদ একটি কাব্য, হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনাদ যে কাব্য, এই কাব্যে অধ্যায় আছে 9টি। কয়টি আছে? মুখস্থ করে ফেলো, লিখে ফেলো। হ্যাঁ, মোট অধ্যায় আছে 9টি। তবে এই 9টি অধ্যায়ের আমাদের কবিতা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? আমাদের কবিতা নেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? ষষ্ঠ অধ্যায় থেকে। বুঝতে পেরেছো? তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। উত্তর কি আছে ষষ্ঠ? হ্যাঁ, থাকবে না কেন? উত্তর থাকতেই হবে। তাহলে কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। মনে থাকবে? পরের প্রশ্নটা আমরা একটু দেখি। বিভীষণের প্রতি মেঘনাদ কোন ছন্দে লেখা? আচ্ছা, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অমিত্র অক্ষর, স্বরমাত্রিক। দেখো মূলত ছন্দ হলো 3 প্রকার। ছন্দ কয় প্রকার? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, তাই তো? অক্ষরবৃত্ত। এখন দেখো, এখন আমাদের এই অক্ষরবৃত্তের একটি প্রকার হলো, এই অক্ষরবৃত্তের একটি প্রকার হলো অমিত্রা অক্ষর। অক্ষরবৃত্তের একটি প্রকার কি? অক্ষরবৃত্তের একটি প্রকার হলো অমিত্রা অক্ষর। ঠিক আছে? আর আমাদের এই কবিতাটি অমিত্র অক্ষর ছন্দে লেখা। কোন ছন্দে লেখা? অমিত্র অক্ষর ছন্দে লেখা। আমরা জানি, আমরা 9-10 পড়ে এসেছিলাম কপোতাক্ষ নদ। এখানে জানি যে অমিত্র অক্ষর ছন্দটা কেমন। আমরা এখানে এসে পড়তেছি এটা, তাই তো? মোটামুটি অমিত্র অক্ষর ছন্দ সম্পর্কে মোটামুটি অবগত আছে আমরা। তাহলে এটি কোন ছন্দে রচিত? অমিত্র অক্ষর ছন্দে রচিত। মনে থাকবে? বলো, মনে থাকবে? আশা করি মনে থাকবে। এটার সাধারণত 14 মাত্রা হয়। কত মাত্রা হয়? 14 মাত্রা হয়। ঠিক আছে? 8 + 6 মনে থাকবে? তাহলে কত কত? 14। অমিত্র অক্ষর ছন্দ আমাদের এই বিভীষণ মেঘনাদ প্রতি লাইনে কয়টা করে মাত্রা আছে? 14টি মাত্রা আছে। এবং সেটা কি? 8 + 6। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো, চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। চন্ডাল শব্দের অর্থ কি বলো? চন্ডাল শব্দের অর্থ হলো নিচু জাত। নিচু জাত। এই নিচু জাত বলতে কি? চামার। হ্যাঁ, চামার। অর্থাৎ আমরা বলতে পারি মুচি। কি বলতে পারি? মুচি। তাহলে এই মুচি, চামার বা নিচু জাতের মানুষকে তুমি রাজার আলয়ে, হ্যাঁ, বসাও আনি রাজার আলয়ে, মানে সিংহাসনে তুমি বসাতে চাচ্ছ তাকে। কাকে? এখানে কাকে বলছে? 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? এখানে ব্যক্তি ছিল কয়জন? 3 জন ব্যক্তি ছিল। মনে থাকবে? 3 জন ব্যক্তির একজন হলো মেঘনাদ, একজন হলো তার চাচা বিভীষণ, আর একজন লক্ষণ। তাহলে মেঘনাদ তার চাচাকে বলতেছে, অপর ব্যক্তিকে, যে তুমি এরে নিয়ে এসে কোথায় বসতে চাও? রজার আলয়। এখানে প্রকাশিত হয়েছে। প্রশ্নটা দেখো, আমরা কিন্তু মোটামুটি এর বেসিকটা করে ফেলেছি। এখন প্রশ্ন দেখি, প্রশ্নটা কি চাইছে? চন্ডালে বসাওয়ানি রাজার আলয়। এখানে প্রকাশিত হয়েছে কি? এখানে প্রকাশিত হয়েছে হিংসা, প্রতিবাদ, অহংকার, ঘৃণা। কি হবে বলো? বলো বলো দ্রুত দেখি, এটা তোমরা পারো কিনা। এটা খুবই সহজ, পারার কথা। হ্যাঁ, পারার কথা না? দেখো, চন্ডালে বসাবানি রাজার আলয়, খুব সহজ। এত সময় সমাধান করেছি এবং 11 নম্বরে, প্রথম 10টার পর 11 নম্বরে তোমাদেরকে দিয়েছি। দেখো এই যে এইখানে কি প্রকাশ পেয়েছে? দেখো এখানে প্রকাশ পেয়েছে হিংসা। না, হিংসার কথা বলা হচ্ছে না। প্রতিবাদ না, প্রতিবাদ না। মানে তুমি নিচু জাতকে কি করতেছো? ঘৃণা করতেছো। কি করতেছো? ঘৃণা করতেছো। এই লাইনের মধ্য দিয়ে আমরা কি প্রকাশ পাচ্ছি? ঘৃণা প্রকাশ পাচ্ছি। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে বলছে, কে লঙ্কার কলঙ্ক যুদ্ধ দ্বারা বিনষ্ট করতে চায়? হ্যাঁ, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। কি বলছে? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে লঙ্কার কলঙ্ক ভঞ্জে, দূর করে দেবো, আহবে যুদ্ধের দ্বারা। এটা কে বলতেছে? চাচাকে বলতেছে ভাতিজা। কে বলতেছে? চাচাকে বলতেছে ভাতিজা। ভাতিজা কে? ভাগিদা হলো মেঘনাদ। তাহলে বিনষ্ট করতে চাই কে? সঠিক উত্তর মেঘনাদ। মনে থাকবে?
পরের প্রশ্নটা আমরা একটু দেখি। রুধিলা না রুশিলা, রুশিলা বাসবত্রাস। রুশিলা মানে রাগান্বিত, ঠিক আছে? রুশিলা মানে কি? রাগান্বিত। রুশিলা বাসবত্রাস, এখানে বাসবত্রাস কে? বাসবত্রাস, দেখো বাসবত্রাস নয়, আমি কয়েকটি শব্দ বলতেছি। বাসব বিজয়ী, এই নামগুলো ভালো করে শুনে রাখো। বাসব বিজয়ী, তারপরে অরিন্দম, অরিন্দম, তারপরে আমরা বাসবত্রাস, ঠিক আছে? বাসবত্রাস, আরো শব্দ পাবো আমরা, বলে বলে দিব। বাসব বিজয়ী, অরিন্দম, বাসবত্রাস, এই শব্দগুলা দ্বারা মূলত মেঘনাদকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? মেঘনাদকে বোঝানো হচ্ছে। মনে থাকবে? তাহলে মেঘনাদ বলতে এই শব্দগুলা। মেঘনাদ আছে অপশনে, তো অবশ্যই অপশনে না থাকলে যেটা সঠিক উত্তর, ঠিক আছে না? আচ্ছা, এরপরেরটা আমরা একটু দেখি। এরপরে কি বলা হয়েছে? মেঘনাদ দুরাচার দত্ত বলে কাকে অভিহিত করেছে? দুরাচার দত্ত বলে, মেঘনাদ দুরাচার দত্ত বলে, দুরাচার দত্ত, ঠিক আছে? কাকে? আচ্ছা, ওইখানে ছিলই তো, আমরা জানি তিনজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। এ হলো ভাতিজা, এই হলো চাচা, আর এই তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি কে ছিল? তৃতীয় ব্যক্তি ছিল লক্ষণ, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি কে ছিল? লক্ষণ। তাহলে দুরাচার দত্ত কাকে বলা হয়েছে? দুরাচার দত্ত হলো লক্ষণকে বলা হয়েছে। হ্যাঁ, প্রফুল্ল কমলে কীটবাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি। মেঘনাদের ক্ষোভের পিছনে প্রকৃত অর্থে কোন কারণটি বিবেচ্য? রাবণের অপরিণামদর্শিতা, রাবণের এখানে রাবণের নিয়ে কথাই হবে না, ঠিক আছে? তাহলে এটা বাদ, ঠিক আছে? মায়াদেবীর ছলচাতুরি, না, এটা নিয়েও আমাদের কোনো কথা নেই। লঙ্কার কূটকৌশল, না। মূলত তিনি রাগান্বিত হয়েছেন তার আপন রক্তের চাচা, নিজের বাবার ছোট ভাই, সে কিভাবে এই দেশের সঙ্গে, এই জাতির সঙ্গে, এই পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলো, এই বিষয়টা মেঘনাদ মেনেই নিতে পারতেছে না। এই কারণে তিনি প্রচন্ড রকমের রাগান্বিত। তাহলে কার কারণে রাগান্বিত বলো? বিভীষণের প্রতি মেঘনাদ, সেই কবিতায় মেঘনাদ রাগান্বিত, তার আপন চাচা বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য। সঠিক উত্তর পেয়ে গিয়েছ? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো, আমরা যে প্রশ্নগুলো সমাধান করতেছি খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলা থেকেই মডিফাই করে তোমার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলা থেকে মডিফাই করে তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। তুমি এগুলা শুধু মন দিয়ে একটু দেখো, মন দিয়ে একটু দেখো, মন দিয়ে একটু দেখো, তো তোমার পরীক্ষার প্রস্তুতি এখানে সম্পূর্ণ হয়ে যাবে। দেখো, এরপরে দেখো, এখানে বলা হচ্ছে গোপনে নিকুম্বিলা যজ্ঞাগারে কে যায়? বলো। এই নিকুম্বিলা যজ্ঞের পূজা করতে গিয়েছিল কে? কে গিয়েছিল? মেঘনাদ গিয়েছিল। তো মেঘনাদকে হত্যা করার জন্য দুজন গোপনে গিয়েছিল। হ্যাঁ, লক্ষণকে নিয়ে গিয়েছিল কে? লক্ষণকে নিয়ে গিয়েছিল বিভীষণ। তাহলে এখানে দুইজন গিয়েছিল, এক হলো বিভীষণ, আর দ্বিতীয় ব্যক্তি, বিভীষণ তো অপশনে নাই, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে লক্ষণ। আমরা এই কবিতায় এই যজ্ঞাগারে তিনজন ব্যক্তিকে পাচ্ছি। একজন মেঘনাদ, মেঘনাদ তার গোপনে যাবে না, সে গিয়েছে বীর দর্পে এখানে পূজা করতে। আর বাকি দুইজন তার চাচা লক্ষণকে নিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা একটু দেখি, কেমন? মেঘনাদ কাকে অনুজ বলেছে? দেখো, কাকে অনুজ বলেছে? অনুজ মানে কি? ছোট। অনুজ মানে কি? ছোট, ছোট। তাহলে এখন এই কবিতায় একটা জায়গায় ব্যবহার করা হয়েছে রামানুজ। কি বলা হয়েছে? রামানুজ ব্যবহার করা হয়েছে। কি? রামানুজ। তাহলে রামের অনুজ, রামের অনুজ। তাহলে দেখো, রামের অনুজ, রামের অনুজকে, রামের ছোটকে, রামের ছোট এখানে আসছে কে? লক্ষণ। কে আসছে? লক্ষণ। দেখো তো লক্ষণ অপশন আছে কিনা? আছে। হ্যাঁ, থাকবে না কেন? উত্তর তো থাকতেই হবে। তাহলে মেঘনাদ কাকে অনুজ বলেছে? মেঘনাদ কাকে বলেছে?
বলেছে হলো লক্ষণকে। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। এখানে দুরাচার দত্তকে, এই লাইনটা আমি একটু পূর্বেই একটা প্রশ্ন সমাধানের সময় বলতেছিলাম। নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, দেখো বলতেছে নন্দন মানে ফুলের বাগান। এই যে নন্দন কানন মানে কি? ফুলের বাগান। ফুলের বাগানে কখনো পাগলা দৈত্য আসে বসবাস করতে পারবে? এই লঙ্কাপুরী তো একটা ফুলের বাগান, এখানে কি ওই লক্ষণ রামের মতো পাগলা, হ্যাঁ, অশিক্ষিত বর্বর যারা বনবাসে থাকে তারা এসে কি এখানে বসবাস করতে পারবে কিনা? এই কবিতা অনুসারে, ঠিক আছে, ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা আলাদা। ঠিক আছে, আমরা ধর্মগ্রন্থ হিসাবে এখানে কথা বলছি না, আমরা কথা বলছি কি হিসাবে? আমরা কথা বলছি আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অনুসারে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলতেছে যে দুরাচার দত্ত, সেই দুরাচার দত্ত তাহলে কে? এখানে তিনজন ব্যক্তি আছে। আমরা বলেছি চাচার ভাতিজা, আর কে? চাচা ভাতিজা ছাড়া আর কে আছে? এখানে আছে লক্ষণ। লক্ষণ কে বলতেছে? সে তো এখানে দুরাচার দত্ত, মানে কি বর্বর হয়ে রাকি নন্দনকাননে বসবাস করতে পারবে? পারবে না। তাহলে কাকে বলা হয়েছে? লক্ষণকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? লক্ষণকে বলা হয়েছে। দেখো পরের প্রশ্নটা আমরা একটু দেখি, চোখ মিলিয়ে দেখি। দেখো এবার দেখো, এবার বলা হয়েছে অরিন্দমকে। একটু পূর্বে বলেছে অরিন্দমকে, এটা বলতে হবে তোমাদের, বলো, এটা বলতে হবে। দেখি কে কে বলতে পারো, দেখি দ্রুত উত্তর করো, দেখি কে কে পারো। এটা কিন্তু আমি মাত্রই বলেছি। দ্রুত দেখি কে কে উত্তর করছো, দেখি। আচ্ছা, এমডি সজীব বলছো 17 নম্বর সি, তাই তো? আচ্ছা, 17 নম্বর সি পেরেছো। আচ্ছা, 19 নম্বরে কি? 19 নম্বরে কি দেখি দ্রুত। 19 নম্বরে বি বলেছো, গুড। দেখি সজীব বলেছে বি, ঠিক আছে। তারেক বলছে বি, গুড। আচ্ছা, তামান্না তালুকদার বলছো 19 বি, গুড। তামান্না তালুকদার 19 বি বলেছো। আচ্ছা, ধন্যবাদ যারা উত্তর দিয়েছো। হ্যাঁ, অরিন্দম, অরিন্দম হলো অরি। মূল শব্দটা কি? অরি। অরুব, অরি হলো শত্রু। অরিটা কি? শত্রু। আর দম মানে বোঝানো হচ্ছে দমন করা, দমন করা। তাহলে শত্রুকে দমন করে কে? মেঘনাদ। গুড, তোমাদেরকে ধন্যবাদ যারা উত্তর করেছো। তোফাজ্জল হোসেন বি নম্বর উত্তর দিয়েছে, ধন্যবাদ, ধন্যবাদ। এমডি সজীব বি নাম্বার উত্তর দিয়েছে, গুড, ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের দিকে আগাই, দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। তোমরা আমাদের সাথেই থাকো। এভাবে আমরা পুরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা, এই কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু তোমাদেরকে সাজেশন দিয়েই দিচ্ছে এমন না যে তোমার বাড়িতে পড়ে দাও না। আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে সাথে নিয়ে সাজেশনটা শেষ করার। হ্যাঁ, আমি দিয়ে দিলাম সাজেশন, দিয়ে দিলাম তোমরা বাসায় পড়ে নাও না, এরকম করলে তো হবে না। তুমি বুঝছো কি না সেটা আমাকে জানাও, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। এভাবে আমরা শেষ করার চেষ্টা করতেছি আমাদের মতো করে, কেমন? আচ্ছা, দেখো শুলি শুম্ভ নিব, শুলি শুম্ভ নিব অর্থ কি? শুলি শুম্ভ নিব অর্থ কি? দেখো, শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ। বলছে কি? শুলি শুম্ভ নিব কুম্ভকর্ণ। এখানে শুল বলতে ত্রিশূল, শুল বলতে কি? ত্রিশূল। ত্রিশূলের অধিকারী কে? মহাদেব। মহাদেব, ত্রিশূলের অধিকারী কে? মহাদেব। তো বলছে এই যে মহাদেব, যে ত্রিশূলের মধ্যে যে শক্তি, এই শক্তি রয়েছে আমার আরেক চাচা শুলি শুম্ভনিব কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের মধ্যে। তাহলে এখানে আমাদের বোঝানো হচ্ছে শম্ভু শুলের ন্যায়, শুলের ন্যায় শম্ভু না, শুলি শুম্ভ নিব। ফুসুলপানি মহাদেবের ন্যায় না, শিবের রুদ্র শুলের ন্যায় শম্ভু না, শম্ভু শুলের ন্যায়। কোনটা হবে বলো তো? কোনটা হবে? উত্তর করো দেখি, এটা পারো কে কে?
এটা খুবই সূক্ষ্ম বিষয়। দেখো দেখি কে কে পারি আমরা। এইটা উত্তর কে কে করতে পারো দেখি আজকে। কোনটা হবে? আচ্ছা, গুড গুড। আচ্ছা দেখো, সঠিক উত্তরটা আমরা জেনে নিই। দেখো, শুলি শুম্বনী। দেখো, শুলের ন্যায় শম্ভু, শম্ভু শুলের ন্যায়, এটা এটা একই জিনিস। এই দুইটা তো একই জিনিস বোঝানো হয়েছে। ন্যায় মাঝে শেষে দিয়ে পার্থক্য নেই। ন্যায়টা বসতে মূলত শুলের সঙ্গে, তাহলে এটা না। তাহলে শিবের রুদ্ররূপ না, এটা না। তাহলে কি? শূলপাণি মহাদেবের ন্যায়। ঠিক আছে, উত্তরটা কি? শূলপাণি মহাদেবের ন্যায়। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কিনা জানাও। দেখো এরপরটা দেখো, স্থানু শব্দের অর্থ কি? স্থানু শব্দের অর্থ হলো স্থান, নিশ্চল আকাশ। ঠিক আছে, হ্যাঁ, স্থানু শব্দের অর্থ নিশ্চল আকাশ। আচ্ছা, পরেরটা শব্দার্থ তো আমরা একটি শব্দার্থ গুলো স্কিপ করি। আচ্ছা দেখো, এই যে আমাদের সব কি এমসিকিউ গুলা শেষ। আচ্ছা, আগেরটা কি জন্য বললাম? আগেরটা কি বলেছি? উত্তর বলেছি তো। হ্যাঁ, স্থান শব্দের অর্থ নিশ্চল আকাশ, এখানে আকাশ নাই, নিশ্চল দেওয়া আছে। আচ্ছা দেখো, এবার আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কি কি প্রশ্ন থাকতে পারে তার উপর একটা আমরা সাজিয়েছি সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, দেখো প্রশ্নটা কি বলা হয়েছে। মেঘনাদ কাকে তাতো বলে সম্বোধন করেছে? মেঘনাদ কাকে তাতো বলে? তাতো মানে কি? পিতার সমান, অর্থাৎ পিতার সমান, অর্থাৎ চাচা। কাকে চাচা? আমরা জানি তো এখানে চাচাবাতি যা আছে। চাচাবাতি কে বলে দাও? ছিল বিভীষণ। কে ছিল? বিভীষণ। কুম্ভকর্ণের মায়ের নাম কি? আসলে কুম্ভকর্ণ কে এটা তো আমরা জানি। কুম্ভকর্ণ দেখো, মূলত তারা ছিল তিন ভাই, রাবণ, রাবণ, কুম্ভকর্ণ, তারপরে হলো কে বলছি? বিভীষণ। তাহলে এই যে তিন ভাই বিভীষণ, এই যে তিন ভাই, তিন ভাইয়ের একটাই মাতা, নাম কি? নিকষা। প্রশ্ন এখানে আমি দেখানোর চেষ্টা করছি কুম্ভকর্ণের মায়ের নাম কি। এখন পরীক্ষায় কুম্ভকর্ণের না আসে রামের মায়ের নাম কি চাইলো, তোর উত্তর করতে পারবে না? বিভীষণের মায়ের নাম কি চাইলো, পারবা না? হ্যাঁ পারবা। অথবা যদি বলা হয় মেঘনাথের দাদির নাম কি, পারবা না? পারবা। তাহলে আশা করছি এটা পারবা। মেঘনাথ রামানুজকে কোথায় পাঠাতে চাই? পাঠাবো রামানুজ সমনে ভবনে। কোথায়? জমালয়ে পাঠাই দেবো। তাহলে এখানে শব্দ ব্যবহার করেছে সমন ভবন। আর উত্তরটা কি? রামানুজকে সমন ভবন অর্থাৎ জমালয়ে পাঠাতে চাই। ঠিক আছে, আমরা কবিতায় যেহেতু সমন ভবন ব্যবহার করেছে, আমরাও সমন ভবন ব্যবহার করব। এরপরের প্রশ্নগুলো একটু দেখি, এদিকে খেয়াল করো, খেয়াল করো। রাঘব দাস কে? রাঘব দাস হলো বিভীষণ। এই বিভীষণ যখন রাঘব দাস নিজেকে পরিচয় দিল ভাতিজা মেঘনাদের কাছে, তখন মেঘনাদ মারা যেতে চাইলো। এরপরের প্রশ্নটা দেখি, বিভীষণ লঙ্কার পরিণতির জন্য কাকে দায়ী করেছেন? বিভীষণ। ঠিক আছে, বিভীষণ নিজে নিজে সারা জীবন ভাইয়ের কাছে থাকছে, রাজ্য পরিচালনায় অংশীদার হয়েছে, অথচ বিপদের সময় ভাইয়ের উপর তস চাপাই দিয়ে নিজে গেছে মুক্তি বা মুক্ত করতে চেয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা বলছি এইখানে আসলে বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে। বিভীষণ বলতেছে পরদোষে কে চাহে মজিতে, অন্যের দোষে কে আসলে দোষী হতে চায়? মূলত তার ভাইকে দোষ চাপাই দিয়েছে। তার ভাই কে? রাবণ। কাকে? রাবণকে দাসী করেছে। কাকে? পরদোষে কে চাহে মজিতে। তাহলে দেখো, এর পরবর্তীতে আমরা ক নম্বরের জন্য দেখো খুব বেশি না, 5-7টা প্রশ্ন দিয়েছি। এরপর আমরা খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন এই কবিতাতে কি কি আসতে পারে। দেখো, নির্গুণ স্বজনশ্রয় পরপ্রসদা, এই উক্তিটা ব্যাখ্যা করবা। জিমুতেন্দ্র, নির্গুণ স্বজনশ্রয়তা আমরা বারবার বলে দিয়েছি যে নিজের আত্মীয় স্বজন যদি তোমার নির্গুণ হয়, তারপরেও সেই তোমার কাছে শ্রেষ্ঠ হওয়া উচিত। কারণ তোমার বিপদে আপদে তোমার গ্রামের সবথেকে জ্ঞানী ব্যক্তি তোমার পাশে এসে দাঁড়াবে না। তোমার ভাই
তোমার ভাতিজা সে যদি নির্গুণ হয়, তুমি বিপদে পড়লে সবার আগে সেই দৌড়ে আসবে। এটাই আসলে আমাদের জগতের নিয়ম, সমাজের নিয়ম। এই জন্য আমাদের বিভীষণ মেঘনাদ বলতেছে, নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। ঠিক আছে। আচ্ছা, জিমুতেন্দ্র শব্দের অর্থ কি? জিমুতেন্দ্র হলো মেঘের ডাক। জিমুতেন্দ্র কি? মেঘের ডাক। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা শব্দ, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে জিমুতেন্দ্র আমাদের কবিতার অংশ দিয়ে। এটা খ নম্বরের জন্য তার একটা, এটা আমি এক লাইন বলে দিচ্ছি, বাদ বাকি এক প্যারা তোমরা লিখবা। খ নম্বরের জন্য অবশ্যই 2 প্যারা লিখতে হবে। এক প্যারাতে কোন ক্ষয়ের এক লাইন উত্তর, আর পরবর্তীতে খ ওই লাইনটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। তোমরা যারা ঢালাই লিখে দাও হবে না, কিন্তু আমি এটার উপর একটা ক্লাস নিব, তোমরা দেখে নিবা যে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। ঠিক আছে। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, মেঘনাথের এই অভিব্যক্তির কারণ কি ব্যাখ্যা করো। আমরা জানি এটা কেন করা হয়েছিল, এটা তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে নিবে। ওই যে যখন আহ এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, জানো কি করে তুমি এই লাইনটা কেন বললো? ওই যে সে যখন বললো যে আমি আসলে এটা তার দাস হতে চাই, সেই সময় কথাটা বলছিল। ঠিক আছে। হ্যাঁ, এটা তো উচিত তো বই কাজ। তুমি যে যত যাই হোক, তুমি যে ভাইয়ের নিজের জাতি নিজের পরিবারের বিরুদ্ধে চলে গেছো, শত্রুদের সঙ্গে হাত মিলেছো, এই কাজটা কি তোমার উচিত হয়েছে? উচিত হয়নি। আচ্ছা, এটা সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিবা। আমরা শুধু খ নম্বরটা আলোচনা করতেছি না, জাস্ট বলে দিচ্ছি, একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি। বাকিটা তোমরা কি করবা, বাসায় এটা দেখে নিবা। আর ক এবং নৈবর্তিক আমি উত্তর করে দিচ্ছি। ঠিক আছে। চন্ডালে বসা বাণী রাজার হলো, অর্থাৎ তুমি কি এই লক্ষণকে এই রাজার সিংহাসনে বসাতে চাচ্ছ কিনা। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে, অর্থাৎ এই লক্ষণকে হত্যা করার মধ্য দিয়ে, কতল করার মধ্য দিয়ে আমি লঙ্কার যে কলঙ্ক হয়েছে সেটা দূর করে দিব। তবু ইচ্ছা মরিবার, ওই যে বললাম আমি চাচা, আমি হলো রাঘব দাস, সেই কথা শুনে তার মরে যেতে ইচ্ছা করছিল, এই সময় কথাটা বলেছিল। আচ্ছা, তার মানে আমাদের বিভীষণের প্রতি মেঘনাথের যে কবিতাগুলা, কবিতার যে প্রশ্নগুলো আমরা নিয়েছিলাম, এগুলো তো শেষ করতে পেরেছি। এখন আমরা পরবর্তী কবিতা নিয়ে কথা বলবো, সোনার তরী। সময় নিব না, দ্রুত শুরু করে দিচ্ছি। সোনার তরী কবিতা। দেখো, তাহলে 1 নম্বর কবিতা আমরা পড়েছি বিভীষণের মেঘনাদ। 2 নম্বর কবিতা আমরা দেখতে যাচ্ছি কি? 2 নম্বর কবিতা আমরা দেখতে যাচ্ছি সোনার তরী। তাহলে মনে রাখবা, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, দুটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাথেই থাকো। সাথে সঙ্গে কিন্তু একসঙ্গে কি দিচ্ছি, কোন কোন কবিতাগুলো আমরা পড়বো, তোমরা স্কিপ করিও না, দেখতে থাকো, তাহলে জেনে যাবে। ঠিক আছে। আর বারবার বলছি, যারা পিডিএফ নিয়েছো তাহলে খুবই ভালো, গত দিনের ক্লাসের। আর যারা পিডিএফটা সংগ্রহ করে নিবে, আজকের ক্লাসেরটাও সংগ্রহ করে নিবে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হলো বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি বলো? বনফুল। ঠিক আছে। তিনি আহ 1700 কত 1700 কত সালে, 76 সালে এটি লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন আরো 4 বছর পরে। আচ্ছা দেখো, বনফুল হলো মাত্র 15 বছর বয়সে তিনি মাত্র কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে, মাত্র 15 বছর বয়সে তিনি এটি লিখেছিলেন। মাত্র কত বছর বয়সে? 15 বছর বয়সে তিনি এটা লিখেছিলেন। মনে থাকবে? কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে তিনি এটি লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন? এটা আমাদের বেসিক আলোচনা, এটা আমাদের জানার কথা সকলেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন? অনেকেই লেখো গীতাঞ্জলি, না, কি হবে? সং অফারিংস। কি? সং অফারিংস। কিসের জন্য? সং অফারিংস। হ্যাঁ, অনেকেই বলো গীতাঞ্জলি। হ্যাঁ, এটা যদি ক নম্বরে আসলে অনেকে গীতাঞ্জলি লিখে দিবা। আই লেখা যাবে না ভাইয়া এবং আপুরা। দেখো, গীতাঞ্জলি লেখা যাবে না, লিখতে হবে কি? সং অফারিংস। মনে থাকবে? বাংলা লিখে দিচ্ছি, সেটা ভালো করে দেখো, সং অফারিংস। ঠিক আছে। সং অফারিংস। সং অফারিংস গ্রন্থটির নাম কি? কাব্যগ্রন্থের নাম হলো সং অফারিংস। এইটা মূলত গীতাঞ্জলির প্রায় কত 53টা কবিতা ছিল, আর বাদ বাকি অন্য জায়গা থেকে 50টা কবিতা নিয়ে 103টা কবিতা সম্মিলন সং অফারিংস লেখা হয়েছে, অনুবাদ করা হয়েছে। 1912 সালে এটি অনুবাদ করা হয়েছিল, 13 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। আচ্ছা দেখো, আমরা জেনে গেলাম কিসের জন্য এটি পেয়েছিলেন নোবেল পুরস্কার। ঠিক আছে। আচ্ছা, ভারতের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, সোনার তরী কবিতার ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ঘন মানে প্রবল। হ্যাঁ, ঘন মানে কি? প্রবল।
প্রবল বর্ষণ মানে হয়েই যাচ্ছে, ঘন মানে কি প্রবল, তাহলে বৃষ্টি হয়েই যাচ্ছে, বর্ষণ হয়েই যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের পরিস্থিতিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে ঘনবর্ষা দ্বারা আমরা বুঝে গিয়েছি। আচ্ছা দেখো, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধান কাটা হলো সারা, সারা মানে কি? সারা বলতে আমরা কি বুঝি? সমাপ্তি, শেষ। সারা মানে কি? শেষ। হ্যাঁ, শেষ। তাহলে এখানে শেষ কি আছে? ফসলের কাজ সম্পন্ন, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা না, কর্মময় জীবন না। হ্যাঁ, ধান কাটা হলো সারা, হ্যাঁ, কর্মের পরিণতি, ফসলের কাজ সম্পন্ন হওয়া, ফসলের কাজ সম্পন্ন হওয়া কি? ফসলের কাজ সম্পন্ন হওয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরপারে দেখিয়া কা তরুসা মসিমাখা, এখানে মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা করো দেখি। মসিমাখা এটা কে কে পারো দেখি? হ্যাঁ, উত্তরটা করো, উত্তরটা করো। মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে দেখতে চাই। তরুসা মসিমাখা, আমি দেখি কে কে উত্তর করছো। তরুসা মসিমাখা, পরপারে দেখি, পরপারে দেখিয়া কা তরুসা মসিমাখা। দেখি কে কে উত্তর করতে পারো। এই তো উত্তর করছে, দেখি কে কে উত্তর করছো। হ্যাঁ, তারেক সাহেব পাশের বি, তারেক সাহেব পাশের বি উত্তর করছে। এমডি সজীব, এমডি সজীব তো 20টা আগেরটা। আচ্ছা দেখি বাকিরা দ্রুত জানিয়ে দাও দেখি। তরু সায়া মসিমাকা, তরু সায়া মসিমাকা, এটি উত্তরটা কি হবে? গুড। দেখো তরু সায়া মসিমাকা উত্তরটা কি হবে দেখি আমরা। তরু সায়া মসিমাকা উত্তরটা হবে কি? হ্যাঁ, মসি দ্বারা মাখা, উত্তরটা কি হবে? মসি দ্বারা মাখা, উত্তরটা কি হবে বলো? মসি দ্বারা মাখা। তাহলে সঠিক উত্তর মসি দ্বারা মাখা। আচ্ছা, পরবর্তীটা আমরা দেখি। পরবর্তী কি? সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটির ভাবগত তাৎপর্য কি? ভাবগত তাৎপর্যটা কি দেখি। প্রভাত বেলা, প্রভাত মানে কি? প্রভাত মানে সকাল, সকাল তো দিনের শুরু। কি? সকালটা কিসের শুরু? সকালটা দিনের শুরু, তাই না? দিনের শুরু, এখানে বলছে আহ শুরুটা, তাই না? শুরুটা, শুরুটা, শুরুটা। তাহলে শুরু দিয়ে আমরা কি বলতে পারি? এখানে তো বলা হচ্ছে না আক্ষরিক অর্থ। প্রভাত বেলা যদি আক্ষরিক অর্থ হতো না সকালবেলা হয়ে যেত, কিন্তু না, এখানে বলছে ভাবগত। ভালো করে খেয়াল করবা প্রশ্নের দিকে। হ্যাঁ, প্রভাত বেলা মানে সকালবেলা এরকম উত্তর করে দিলে হবে না, আমাদেরকে খেয়াল করতে হবে কি প্রশ্নে আসলে কি চাচ্ছে। এখানে চাচ্ছে হলো ভাবগত। তাহলে ভাবগত হলো শুরু, কিসের শুরু? জীবনের শুরু। ঠিক আছে, জীবনের শুরু। আচ্ছা, পরবর্তী প্রশ্নটার উত্তর দেখি আমরা। সোনার তরী কবিতায় ঠাই নাই, ঠাই নাই কথাটি দ্বারা মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? ঠাই নাই, ঠাই নাই দ্বারা কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ঠিক আছে। আচ্ছা দেখো, যখন নৌকায়, যখন নৌকায় নৌ নৌকায় সমস্ত ফসল, সমস্ত ফসল তুলে দিল, হ্যাঁ, সমস্ত ফসল তুলে দিল, তখন আমাদের কৃষক চাচ্ছিল এই নৌকাটা উঠে পড়তে, হ্যাঁ, তরিতে উঠে পড়তে। তখন আমাদের মাঝি বলল ঠাই নাই, ঠাই নাই, তাই তো? হ্যাঁ, ছোট তরি, তাই তো? তাহলে ঠাই নাই, এটা কি? অনাগ্রহ, হতাশা না, হতাশার কথা বলা হচ্ছে না। স্মৃতিচারণ না, নিবেদন না, এটা নিবেদন করতেছে না। অনাগ্রহ, 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 কি উত্তর? অনাগ্রহ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরেরটা কি? এরপরেরটার উত্তরটা কি আমরা একটু দেখি। প্রশ্নটা কি? সোনার তরী কবিতায় কৃষকের তরিতে নিতে না তরিতে নিতে না চাওয়ার কারণ কি? কৃষককে যে নিতে চায়নি, কৃষককে যে নিতে চায়নি তার কারণটা কি? কৃষককে নিতে চায়নি কারণ কৃষক মাঝির তরিটি ছিল কি? ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তাহলে কি? তরিটা ছিল ছোট, তরিটা ছোট, এরকম কথা আছে? হ্যাঁ, এই যে আছে। প্রশ্নের উত্তর থাকবে না কেন বলো? অপশনে উত্তর থাকতেই হবে, না হলে তুমি উত্তর করবা কি করে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি। এরপরের প্রশ্ন দেখি, ক্ষুর ধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুর ধারা বলতে কি বোঝানো হয়েছে, তাই তো? আচ্ছা দেখো, খুর ধারা, খুর তো চিনি, খুর আমরা চিনি না? এই যে খুর, খুর যে অনেক কি হয়,
তোমার ধারালো হয়, এটা হলো ধারের মাথা, হ্যাঁ, ধারের ধার। তাহলে খুরের মতো চকচকের কথা বলা হয়নি, ধারের কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, তো চকচকের কথা তো বলা হয়নি, খুর দ্বারা কাটার কথাও বলা হয়নি, খুরের ধার। হ্যাঁ, খুরের ধার বা খুরের ধার বা খুরের মতো ধারালো, খুরের ধারকে বোঝানো হয়নি, একটা তুলনা করা হয়েছে। এটা একটা কিন্তু খুবই কমপ্লিকেটেড। হ্যাঁ, খুরের ধার না, খুরের ধার না, খুরের ধার মতো ধারালো, এই উপমাটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তরটা কি? খুরের মতো ধারালো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে। এরপরে দেখো বলছে চারিদিকে বাঁকা জল, চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা। এখানে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে এখানে বোঝানো হয়েছে অনন্তকাল স্রোত। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনন্তকাল স্রোত। মনে থাকবে? বাঁকা জল বলতে এখানে কি বোঝানো হয়েছে? অনন্ত কালো স্রোত। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এক একটা কবিতায় খুব বেশি প্রশ্ন নিই নাই, মাত্র 20টার আশেপাশে প্রশ্ন নিয়েছি। এইগুলা যদি তুমি সমাধান করতে পারো তাহলেই কিন্তু তোমার এইচএসসির একদম 100% হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। সোনার তরী কবিতায় ফসলের জমির চারিদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক। কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক। মনে থাকবে? কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান। আমরা এই কবিতার যদি রূপক অর্থ খেয়াল করি তাহলে মূলত ধান, ধান হলো কর্মফল। ধান কি বুঝবো? কর্মফল বুঝবো। মনে থাকবে? ধান হলো কর্মফল। কৃষক যদি আমরা দেখি, এটা একটু ভালো করে দেখো, কৃষক যদি বুঝি তাহলে মানুষ, ঠিক আছে, মানুষ বা কবি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি এখানে কি চাইছে? ধান। তাহলে ধান কি কর্মফল এখানে আছে? হ্যাঁ, সৃষ্টিকর্ম। কর্মফল বা সৃষ্টিকর্ম, কর্ম, এই যে সৃষ্টিকর্ম। আচ্ছা, সৃষ্টিকর্ম, তাহলে তুমি যা তৈরি করেছো, তোমার সাধনা, তাহলে সোনার ধান হলো সৃষ্টিকর্ম। পরের প্রশ্নটা আমরা দেখি। সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? কি কৃষকের কৃষকের দুর্দশা? কৃষকের দুর্দশা? দেখো উত্তরটা কি, কই গেল? কৃষকের দুর্দশা না, প্রকৃতির বৈরী রূপ না, মানব প্রেম। এখানে মানব প্রেম কিন্তু বলাই হয়নি। মূলত আমাদের কবি এখানে কি করতে চেয়েছেন? মানুষের দর্শন, জীবনের যে দর্শন, সেই দর্শনটা এখানে, যে আমরা আসছি, আমরা চলেও যাব, আমরা অনন্তকাল জীবিতও থাকতে পারবো না, এই ধরাতে থাকতেও পারবো না, পৃথিবী আমাদেরকে রাখবেও না, এটা প্রকৃতির নিয়ম। সৃষ্টিকর্তা এভাবেই আমাদেরকে এনেছেন, এভাবেই নিয়ে যাবেন। কিন্তু এই স্বল্প সময়ের কর্ম দিয়ে আমরা অনন্তকাল বেঁচে থাকতে পারবো। অন্যের হৃদয়ে নিজের জায়গার করে নেওয়ার মধ্য দিয়েই আমি অনন্তকাল নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এই জন্য এই যে একটা দার্শনিক চিন্তা, এই জন্য আমরা বলছি এই কবিতা মূলত তিনি ফুটিয়ে তুলেছেন জীবন দর্শন। কি তুলে ধরেছেন? জীবন দর্শন। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কোনটি? এই গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কোনটি? মাত্রই বলেছি, গীতাঞ্জলি কাব্যের অনুবাদ সং অফারিংস। হ্যাঁ, এই যে দেখো, ক নম্বর সং অফ অফারেন্স বলছে না, অফারিংস হবে, স্যাড সং না, স্যাড সং হবে। এই যারা স্যাড সং শুনো আর কি, এই বয়সে যারা স্যাড সং শোনার মতো পরিস্থিতি চলে গিয়েছো, তোমাদের জন্য বালতি ভরা সমবেদনা। আচ্ছা দেখো, গীতাঞ্জলির অনুবাদ গীতাঞ্জলিও না, তাহলে গীতাঞ্জলির অনুবাদ কি? সং অফারিংস। মনে থাকবে? বলো ভাইয়া, মনে থাকবে? আচ্ছা দেখো, সোনার তরী কবিতায় সারা শব্দের অর্থ কি? শেষ। এটা পূর্বেই বলে দিয়েছি, সারা শব্দের অর্থ শেষ। পরেরটা আমরা দেখি, মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল? ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। মানে এই যে প্রবল ঢেউ, যে ঢেউ দেখে কৃষক ভয়ে তটস্থ, সে জন্য মনে হচ্ছে এখনই আমাকে আমার ফসলকে ভাসিয়ে নিয়ে যাবে, অথচ মাঝি নৌকা এত ক্ষিপ্র গতিতে, এত সুনির্দিষ্ট লক্ষ্যে চলমান, যে এই সব বাধা, ঢেউয়ের বাধা বিঘ্নতার কাছে
তুচ্ছ মনে হচ্ছে, ঢেউগুলি এই তরির কাছে নিরুপায় হয়ে গেছে। এই জন্য কেউ বলছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। তাহলে ঢেউয়ের অবস্থা কেমন ছিল বলো? ঢেউয়ের অবস্থা ছিল নিরুপায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নিরুপায়। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা দেখি। দেখি কি বলা হয়েছে। মানুষের বেঁচে থাকার আকুলতা চিরন্তন নিচের কোন কবিতায় ফুটে উঠেছে? মানুষ, দেখো আমরা কিন্তু চাই অনন্তকাল বেঁচে থাকতে, হ্যাঁ, অমৃত পান করার মধ্য দিয়ে সেই সৃষ্টি, জন্মের পর থেকে সৃষ্টির শেষ পর্যন্ত বেঁচে থাকতে চায়। আর এই বাঁচার জন্যই আমাদের যুদ্ধ, তাই না? ভালো থেকে বেঁচে থাকবো ভালোভাবে, এটাই আমাদের যুদ্ধ। কিন্তু আসলেই এইরকম ভাবে বেঁচে থাকা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এইটা মূলত আমরা কোন কবিতার মধ্যে দিয়ে মেসেজটা পাচ্ছি? যে কবিতা মাত্র পড়ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার মধ্য দিয়ে। তাহলে এটা কোন কবিতায় ফুটে উঠেছে? সোনার তরী কবিতায় ফুটে উঠেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি আমরা কি বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম, এটা আমরা কিন্তু পূর্বেই বলে দিয়েছি বনফুল। আচ্ছা, প্রথম এরপর দেখো, বারেক ভিড়াও তরি কুলেতে এসে চন্ডী কৃষক কিরূপ আবেদন। হ্যাঁ, এই যে বারেক মানে একবারের জন্য তুমি আমার কাছে আসো এবং এইখানে এসে কি করো? এইখানে এসে তোমার এটা নৌকাটা বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে একবার, বারেক মানে কি বলো? একবার। ভিড়াও মানে এইখানে ঠেকাও, ঠেকাও, আমরা যেটাকে বলি ঠেকাও, ভিড়াও। হ্যাঁ, নিয়ে আসো তরি কুলেতে, কুলেতে এসে। হ্যাঁ, তাকে কি করছে? নিবেদন করছে যে তুমি এইখানে এসে, হে মাঝি বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ঠিক আছে, তাহলে এখানে নিবেদন করছে, কি করছে? নিবেদন করছে, মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? কৃষককে দেখে, হ্যাঁ, কৃষককে দেখে কি হয়? আনন্দিত হয়, কৌতূহল হয়। দেখো কি হয়, কৃষককে দেখে সোনার তরীর মাঝি কেমন অনুভূত হয়? হ্যাঁ, দেখি কেমন অনুভূতি হয়। কৃষক কৌতূহলী হয়, নির্বিকার হয়, বিরক্ত হয়, আনন্দিত হয়। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদের থেকে নিব। দেখি কে কে দিতে পারো। হ্যাঁ, দেখি একটু ভেবে উত্তর করো। দেখি কে কে উত্তর করতে পারো, আমি দেখি। প্রশ্নটা আবার বলছি, কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? দেখি দেখি কে কে উত্তর করছো। হ্যাঁ, 20 নম্বর প্রশ্নের উত্তর করো, 20 নম্বর প্রশ্নের উত্তর করো, দেখি কে কে আছো। আচ্ছা, হ্যাঁ, উত্তর অনেকেই করছো, দেখি আমরা কি এই কবিতায় আসলে আহ যখন নৌকাকে দেখে আসলে তার বিশেষ কোনো এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পাই নাই। আহ বিশেষ সে যে কষ্ট পাবে এরকম এক্সপ্রেশনও পায় নাই, আনন্দিত হচ্ছে এরকম এক্সপ্রেশন আমরা এখানে পাই নাই। আসলে সে তার মতো অবস্থায় থাকে। এজন্য আমরা বলতে পারি কি, এখানে দেখার পরে সে কি থাকে? নির্বিকারী থাকে। কি থাকে? নির্বিকারী। বিরক্ত হয় এরকম হয় না, নির্বিকার থাকে। তাহলে সঠিক উত্তরটা কি? নির্বিকার থাকে। সঠিক উত্তরটা কি বলো? নির্বিকার থাকে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নে বলা হচ্ছে, সকলি দিলাম তুলে চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত। সকলি মানে আমার কাছে রাখলে তো সব ধ্বংস হয়ে যাবে, সব নদীর আহ গহীন যে অতল গহ্বরে চলে যাবে। তো এই জন্য আমি সবকিছু তোমাকে দিয়ে দিলাম। মানে নিজের অসহায়তার বহিঃপ্রকাশ আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর হিসেবে দিতে পারি কি? অসহায় ভাবে আত্মসমর্পণ করতেছে। ঠিক আছে, অসহায় ভাবে আত্মসমর্পণ, অসহায়ত্বের বহিঃপ্রকাশ আমরা পাইলাম, অসহায়ের আত্মসমর্পণ। এরপরে দেখো, কৃষক থরে বিথরে কি সাজিয়ে দেয়? থরে বিথরে তার সমস্ত ধান সকলে দিলাম তুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। তাহলে সকলে আমরা কি করে? থরে বিথরে
তুলে দিলাম। সঠিক উত্তর কি? ক নম্বর, সমস্ত ধান সকলে দিলাম তুলে থরের ভিতরে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলছে রোমেলের দাদুর বয়স 100 পার হয়ে গেলেও বেঁচে থাকার তীব্র বাসনা তার। আসলে এটা শুধু দাদুর নয়, রোমেলের দাদুর নয়, এখানে সকলেরই একটা তীব্র বাসনা থাকে যে আমি অনন্তকাল জীবিত থাকবো। রোমেলের দাদুর এই বাসনা প্রতিধ্বনিত হয়েছে সোনারতরী কবিতার কোন পঙ্গতিতে? দেখি। যত চাও তত লাও। না 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 না, এটা তো ধান নেওয়ার কথা বলেছে। এখন আমার লোহ। আচ্ছা, ওগো তুমি কথা যাও কোন না, এখানে তো মাসিকেও তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হিসেবে নিয়ে যাওয়ার কথা বলা আছে। দেখো, এখন আমার লহ করুণা করে, অর্থাৎ এই যে নৌকা, এই নৌকায় যদি উঠতে পারো তাইলেই তোমার আর মৃত্যু নাই, তুমি অনন্তকাল জীবিত থাকতে পারবা। কারণ এটা সময়ের নৌকা, সময়ের গাড়ি, সময়ের যান। এই নৌকায় জানে তুলিতে যদি তুমি উঠতে পারো তাহলে তোমার আর মৃত্যু নাই, মরণ নাই, অনন্তকাল তুমি জীবিত থাকতে পারবা। এই জন্য সে কি করতে চেয়েছিল, যে এখন আমার লোহ করুণা করে, কিন্তু নেইনি। তাহলে বেঁচে থাকার ইচ্ছা আমরা পাচ্ছি কিসের মধ্য দিয়ে? এই লাইনটার মধ্য দিয়ে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো, এরপরের লাইনটা বলছে কি, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা জ্ঞানমূলক, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? আমরা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাথের কথা বলছি, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আসলে অক্ষরবৃত্ত অমিত্র অক্ষর ছন্দে, যদি অমিত্র অক্ষর না থাকে অক্ষরবৃত্ত, তাহলে অমিত্র অক্ষর ছন্দে রচিত। আর এদিকে বলছি সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কিসে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে দেখো, এরপরে বলছে ভরা নদী খুর দ্বারা খর পরশ। আচ্ছা, এটা হলো আমাদের তোমার খ নম্বরের জন্য যে লাইনগুলো আমরা সিলেক্ট করেছি, এই লাইনগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি। দেখে এই লাইনগুলো তোমরা চেষ্টা করবে খ নম্বর পড়ে ফেলার। ভরা নদী খুর দ্বারা খর পরশা, বাঁকা জল, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। দেখো, আমি 5-7টা প্রশ্ন দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সকলে দিলাম তোরে থুরের ভিতরে। কৃষক মাঝির কাছে করুণা প্রত্যাশা করেছেন কেন? এই লাইনটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। আমি কিন্তু টেনে টেনে দিচ্ছি স্ক্রিনশট। এইগুলা খ নম্বরের বাইরে থেকে আসবে না আশা করছি। ঠাই নাই ষোড়শ তরী যা ছিল নিয়ে এগুলো সোনার তরী। ত্রুটি কোন, ত্রুটি কেন সোনার তরী বলা হয়েছে? ত্রুটিকে কেন সোনার তরী বলা হয়েছে? তাহলে আমাদের মোটামুটি দুটি গল্প শেষ, আমরা দুটি কবিতা শেষ, 3টি কবিতা। যে 3টি কবিতা এখন আলোচনা করে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মনে রাখতে হবে বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর আমরা বলছি সোনার তরী, 3 নম্বর বলছে বিদ্রোহী। এই 3টি কবিতা থেকে তুমি অবশ্যই 2 সেট কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আশা করছি আমরা। তাহলে আমরা বিদ্রোহী কবিতা শুরু করি। বিদ্রোহী কবিতা লিখেছেন কে বলতো? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাহলে বিদ্রোহী কবিতার কবি কার বুকের ক্রন্দন শ্বাস, কার বুকের ক্রন্দন শ্বাস? এটা যশোর বোর্ডে 2023 সালে আসছিল। দেখো, যশোর বোর্ডে 2023 সালে আসছিল এবং প্রথম, তারপর থেকে বেশ কয়েকটা বোর্ডে আসছে। 24 সালে কার বুকের ক্রন্দন শ্বাস, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী। তাহলে কার বুকের ক্রন্দন শ্বাস কবি হতে চেয়েছেন? এখানে ভুল টাইপিং মিস্টেক হয়েছে, বিধবার, নট বিধাতা, বিধবার। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক, সবাই একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, বিধবার বুকে ক্রন্দন শ্বাস, ভালো করে বলছি, এটা একটু ঠিক করে নাও। বিধবা হবে, কি হবে? বিধবা হবে। পরের প্রশ্নটা আমরা দেখি। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্যটি প্রকাশ পেয়েছে? দেখো, এখানে ভালো করে খেয়াল করে দাও। বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশের বাঁশরি কে বাজায়? কৃষ্ণ বাজায়, কৃষ্ণ বাজায়। কে বাজায়? কৃষ্ণ বাজায়। আর এটা দ্বারা বোঝানো হয়েছে প্রেম। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রেম। কি বোঝানো হয়েছে? প্রেম বোঝানো হয়েছে। আর দ্বিতীয় অংশটার হাতে রণতুর্য, রণতুর্য মানে যুদ্ধের ঘন্টা ধ্বনি। তাহলে কি? যুদ্ধের ঘন্টা ধ্বনি। তাহলে দেখো, এক হাতে সে প্রেম নিয়ে আসছে আর এক হাতে যুদ্ধ নিয়ে আসছে। তোমরা ভাবিও না এটা অন্য কোনো প্রেম, এটা মানব প্রেমের কথা বলা হয়েছে। হ্যাঁ, যারা একদম অন্য কিছু ভেবে বসতো তাদের জন্য বলছি। দেখো না,
এটা মানব প্রেমকে বলা হয়েছে। তাহলে এক হাতে সে প্রেম নিয়ে হাজির, অন্য হাতে যুদ্ধ, তাহলে প্রেম এবং দ্রোহ নিয়ে তিনি হাজির হয়েছেন। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের আবির্ভাব মানে সাহিত্য জগতে প্রেম এবং দ্রোহ নিয়ে। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? এটা ভালো করে খেয়াল করে দেখো। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে? মনে রাখবে, এই একই সালে আরো কয়েকজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। কে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তারপর আরেকজন হলো বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, হ্যাঁ। আর আরেকজন হলো কাজী নজরুল ইসলাম নিজে। তাহলে 1899 সালে 3জন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। ভালো করে মাথায় নাও, ভালো করে মাথায় নাও। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে জন্মসাল 1899। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে? এটা মনে রাখার জন্য আমি তোমাদের প্রায় বলে থাকি, কি বলবা? হ্যাঁ, ছেলেরা যারা আছো তারা কি বলবা? বিবি বলবা। মেয়েরা যারা আছো তারা নিজেকে কি বলবা? বিবি বলবা। নিজেকে কি বলবা? বিবি। বিতে বিদ্রোহী, আর পরের বিতে এখানে কি হতে পারে? বিজলি। ঠিক আছে, তাহলে দেখবা বিবি মনে রাখবা, প্রথম প্রকাশিত হয় বিবিতে। কোথায় প্রকাশিত হয়? বিবিতে। তাহলে বিতে বিদ্রোহী, বিতে বিজলি পত্রিকায়। ঠিক আছে, আচ্ছা দেখো পরের প্রশ্নটা আমরা একটু দেখি। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? হ্যাঁ, এখানে বলা হয়েছে আমি এলো কেসে ঝড় কাল বৈশাখীর। কি বলছে? এলো কেসে ঝড় কাল বৈশাখীর। তাহলে কার সঙ্গে? কেসের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? এলো কেসের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো কবিতাটা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু সব প্রশ্ন উত্তর করা যায়। যেহেতু এখন তোমরা পড়েই ফেলেছো, এখন আর কবিতার দিকে আমরা না যেয়ে নিজেকে একটু কি করি, যাচাই করি যে আসলে আমার কবিতা পড়াটা কতটুকু সার্থক হয়েছে, আমি পারবো কিনা। ঠিক আছে, পরের প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল করে দেখি। পরের প্রশ্নে বলা হয়েছে আমি, চলে না, এখানে দ হবে, দুঃখিত। আমি দলে যাই, দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। বলছে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পঙ্গুক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কি? কবির কোনো পরোয়া নেই, কবি নির্ভয়, কবি নির্ভীক, কবি মুক্ত। কবি কারো পরোয়া করে না। কবি কি? কারো কোনো পরোয়াই করে না। কবি কারো কোনো পরোয়াই করে না। তার কাছে যা আছে সব দোলে, মানে কি পা দিয়ে মারাই দেওয়া, পা দিয়ে মারিয়ে দেওয়া। ঠিক আছে, তোমাদের যত নিয়ম করা সব পা দিয়ে মারিয়ে দেব। এরপরের লাইনটা আমরা একটু দেখি। দেখো ভাইয়া, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ বলেছেন? কার সুদ? আমি, বিদ্রোহী কবিতায় কবি নিজে কার সুদ বলেছেন? আমি বিধাতার সুদ। এখানে অপশনে কি বিধাতার আছে? আচ্ছা, এখানে প্রশ্নটা ভুল আছে, কার সুদ না। এখানে দেখো, এখানে যদি আমরা শিষ্য দিতাম, কার শিষ্য বলেছেন, কার শিষ্য বলেছেন, তাহলে প্রশ্নটা ঠিক আছে। আর সুদ যদি দিতে চাই তাহলে বিধাতার। হ্যাঁ, বিধাতার। বিধাতার সুদ। আচ্ছা, তো বিধাতার কি আছে? বিধাতার নাই, তার মানে এখানে সুদ না হয়ে প্রশ্ন হবে কি? শিষ্য। কবি কার শিষ্য বলছেন? আমি বিশ্বামিত্র শিষ্য। প্রশ্নটা কি হবে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমি কারেকশন করে দিয়েছি। যদি এখানে সুদ থাকে উত্তর হবে বিধাতার। যেহেতু বিধাতা অপশনে নাই, আছে কি? বিশ্বামিত্র। তাহলে হবে কি? শিষ্য। আর যদি শিষ্য অপশন এখানে থাকে তাহলে সঠিক উত্তর কি? বিশ্বামিত্র। এই কবিতায় কবি নিজেকে আমি বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব।
ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো পরের প্রশ্ন দিকে আমরা একটু তাকাই। কবি বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ। দেখো বলছে কি, আমি আপনারে ছাড়া কাহারে করি না। আপনার মানে কি? আপন, নিজেকে ছাড়া কবি কারো কাছে মাথা নত করে না। বুঝতে পেরেছো? তাহলে আপন হলো নিজে। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর কি নিজে আছে? অপশনে আছে, পেয়েছো খুঁজে। তাহলে আপনারে ছাড়া কাহারে করে না কুর্নিশ, উত্তর পেয়ে গিয়েছি। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। এই লাইনটাই দেখো, মাত্র যেটা বললাম, তোমরা কিন্তু একটা প্রশ্নের উত্তর করলে পরবর্তী প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ, এই চরণটি কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অহংকার, সংগ্রাম, তৎপরতা, একাকিত্ব, অসায়ত্ব। একাকিত্ব তো হতেই পারে না, অসায়ত্ব, এখন অসায়ত্ব তো না, অহংকার তিনি করতেছেন না, তিনি যে সংগ্রামে তৎপর। ঠিক আছে, হ্যাঁ, বেদুইনদের মধ্যে তিনি স্বাধীনচেতা, চেঙ্গিস খানের মধ্যে তিনি সেনা কমান্ডার, এবং যে কারণে তিনি সংগ্রাম এই মনোভাব পোষণ করেন, সেই জন্য বলছি সংগ্রামী তৎপরতা। বুঝতে পেরেছ? পরের প্রশ্নটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করো নাই, দ্রুত সকলকে নিয়ে যুক্ত হয়ে যাও। দেখ কি দুর্দান্ত ক্লাস হচ্ছে। এই ক্লাসটা মিস করছো তাহলে হতে পারে, এই ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না। দেখো আমরা খুব মানে শর্ট সাজেশন, প্রত্যেকটা গল্প থেকে বেছে বেছে মানে একদম 99% গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আমরা সিলেকশন করেছি। আশা করছি এর মধ্য থেকেই তুমি তোমার যে এমসিকিউ আছে এবং সৃজনশীলের ক এবং খ নম্বর পেয়ে যাবা। তাহলে এই ক্লাসটা কোনোভাবেই যেন তুমি এবং তোমার বন্ধু বান্ধব মিস না হয়, সেদিকে খেয়াল রাখো। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। এখানে যে প্রশ্নটা মাত্র আলোচনা করছিলাম, বলা হয়েছে কবি নিজেকে কার শিষ্য বলেছেন? বলো, মাত্র বলছি না, কার শিষ্য বলেছে? বলো 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 বলো, কার শিষ্য বলেছেন? বলছে আমি বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। তাহলে কার শিষ্য বলছেন? বিশ্বামিত্র শিষ্য বলেছেন। বিশ্বামিত্র কোথায়? এই যে বিশ্বামিত্র, ক নম্বরে আছে। সঠিক উত্তর কি? বিশ্বামিত্র। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা দেখো। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন? এটা কিন্তু প্রথম প্রশ্নটা দিয়েছিলাম, এটা আমি দিয়েছিলাম। ওইখানে উত্তরটা ভুল লেখা ছিল, বিধাতা লেখা ছিল, আমি লিখে দিয়েছিলাম। এটা যদি না পারো তাহলে কিন্তু হবেই না। দেখি কে কে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারো, দেখতে চাই। দেখি কে কে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, দ্রুত। দেখি কে কে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, দ্রুত। এগারো নম্বরে কে সঠিক উত্তর করতে পারো, দ্রুত দ্রুত দেখে যায়। 11 নম্বর তামান্না তালুকদার উত্তর দিয়েছে 11D। ধন্যবাদ। আচ্ছা, আর কে উত্তর দেয় দেখি, আমরা দেখে নিই। তামান্না তালুকদার উত্তর দিয়েছে ডি নম্বর। ঠিক আছে। সুমন আকন, অসাধারণ ক্লাস। ধন্যবাদ, ধন্যবাদ সুমন সাহেব। হ্যাঁ, প্রশ্ন সমাধান চাই, অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন সমাধান করছি। যোগাযোগ করবে আমাদের মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জারে পেজের, অথবা আমাদের যে দেওয়া আছে নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি দেখতে পাচ্ছি? সঠিক উত্তর দেখতে পাচ্ছি, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। তাহলে বলতেছেন আমাদের কবি কি? বিধবা। কি বলতেছেন? বিধবা। পরের প্রশ্নটা দেখি। ধন্যবাদ যারা উত্তর দিয়েছো, ধন্যবাদ। ঘুম দিয়ে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। আচ্ছা দেখো,
গুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্জম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা, প্রবল দৈহিক চেতনা, সম্প্রীতি সহোদরের আহ্বান, প্রচুর রীতি ইতিবৃত্তি। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্জম। আচ্ছা, এখানে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেছেন। কিসের প্রত্যাশা করেছেন? শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করেছেন। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাসর হিসেবে উপস্থাপন করেছেন? কার? আমি অরফিয়াসের বাঁশরি। কার বাঁশরি? আমি অরফিয়াসের বাঁশরি। তাহলে নিজেকে কার বাঁশরি বলেছেন? অরফিয়াসের বাঁশরি কথা বলেছেন। এই অরফিয়াস যখন সুর তুলতেন, সমস্ত গ্রিকের সমস্ত কিছু এই বাঁশির সুরে মোহিত হয়ে যেত। আমাদের কবি কাজী নজরুল বলতেছে, আমি সেই বাঁশির সুর, যখন তোমাদেরকে আমি আহ্বান করবো আসো যুদ্ধে যাই, তোমরা আর কেউ ঘরে অবস্থান করতে পারবে না। আমার আহ্বানে সাড়া দিয়ে তোমরা এই সংগ্রামে আমার সাথে সামিল হবে এবং এই ভারতবর্ষে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। ঠিক আছে? আচ্ছা দেখো, এর পরবর্তী প্রশ্নটা আমরা কি? পরবর্তী প্রশ্ন হলো, আমি শ্যামের হাতের বাঁশরি। বিদ্রোহী কবিতা এই পঙ্ক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? আচ্ছা, শ্যাম মানে কি? শ্যাম হলো কৃষ্ণ। শ্যামকে? শ্যাম হলো কৃষ্ণ। আর শ্যাম আবির্ভূত হয়েছে প্রেম নিয়ে। কি নিয়ে? প্রেম নিয়ে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ, তাই না? তাহলে এখানে কৃষ্ণ আসছে প্রেমিক হয়ে। কি হিসেবে আসছেন? প্রেমিক হয়ে তিনি আসছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্নটা হলো, তিনি অত্যন্ত রাগী। তিথি, তিথি, এই তিথিকে? তিথি হলো অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। তিথিকে? তিথি রাগী প্রকৃতির মেয়ে। ক্রধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? মানে তিথি, তিথি একটা মেয়ে, সেই মেয়ে যখন রাগ ওঠে তখন নাকি তার হেতাহিত গুণ থাকে না। এটা কোনো কথা হলো? আচ্ছা দেখি কথা কতটুকু হইলো। আচ্ছা, এই কবিতায় এই তিথির সঙ্গে কার মিল পাওয়া যায়? হ্যাঁ, আমরা পৌরাণিক কাহিনী বিশ্লেষণ করলে একজন ব্যক্তিকে পাই, একজন মনি ঋষিকে পাই, যিনি প্রচন্ড রাগান্বিত। কোথায় কোথায় এটা চেতে যেতেন, চেতা চেতা। হ্যাঁ, তোমরা এই নাটকটা মনে হয় দেখেছো। তো যাই হোক, এটাকে আমরা বলছি খ্যাপা দুর্বাসা। নামের সঙ্গেই মিল আছে, খ্যাপা দুর্বাসা। ঠিক আছে? খ্যাপা দুর্বাসা। ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো ভাইয়া এবং আপনারা দেখো, পরের প্রশ্নটা আমরা দেখি। কবি কার কুঠার দিয়ে কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিখতীয় করতে চেয়েছেন? কার কুঠার দিয়ে? হ্যাঁ, পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম কে ছিল? যিনি কিনা এই ধরা থেকে ক্ষত্রিয়দের, শাসক শ্রেণীদেরকে একদম নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। তিনি এভাবে 21 বার ধরার এ কন্যার থেকে ও কন্যার পর্যন্ত বারংবার 21 বার তিনি এই শাসক শ্রেণীদেরকে হত্যা করেছেন। এজন্য তার কুঠারকে বলা হয় কঠোর। আর নজরুল বলতেছে, আমি ওই কঠিন বা কঠোর কুঠার হব, যে কুঠার দিয়ে শাসক শ্রেণী, অত্যাচারিত শাসক শ্রেণীদেরকে কি করে দেব? একদম নিশ্চিহ্ন করে দিব। এই জন্য বলছে পরশুরামের কঠোর কুঠার। পরবর্তী লাইন দেখো, সুদ শব্দের অর্থ কি? সুদ শব্দের অর্থ হলো পুত্র। সুদ শব্দের অর্থ কি? পুত্র সন্তান। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, পরবর্তী লাইন দেখো। বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে, প্রণবনাদ প্রচন্ড। দেখে এখানে প্রণব বলতে বিকট। প্রণব মানে প্রচন্ড, অনেক বেশি বিকট। আর নাদ মানে কি? আওয়াজ। তাহলে প্রণবনাদ বলতে এখানে বোঝানো হয়েছে বিকট আওয়াজ। পরবর্তী লাইনটা আমরা দেখি। পরবর্তী প্রশ্ন দেখি। দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, অগ্নিবীণা কাব্য কত সালে প্রকাশিত হয়? বলো। অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যে কবিতা আছে 12টি। ভালো করে শোনো, এটা ভালো করে দেখো। অগ্নিবীণা কাব্য প্রকাশিত হয় 1922 সালের সেপ্টেম্বর মাসে এবং এই কবিতার
আহ, এই কাব্যের কবিতা আছে 12টি। এই কাব্যের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস, ভালো করে খেয়াল করে দেখো, এটা আসছে পরীক্ষায়। তাহলে প্রলয় উল্লাস হলো প্রথম কবিতা, আর আমাদের বিদ্রোহী হলো 2য় নম্বর কবিতা। তাহলে মনে থাকবে, অগ্নিবীণা কাব্য 1922 সালে প্রকাশিত হয়। কবিতার সংখ্যা 12টি, প্রথম প্রলয় উল্লাস, দ্বিতীয়টি আমাদের বিদ্রোহী কবিতা। বলছে আমি আপনারে সারা কাহারে করি না কুর্নিশ। এটার মধ্যে কি প্রকাশ পেয়েছে? হ্যাঁ, আত্মহমিকা, আত্মপরিচয়, আত্মপ্রচার, আত্মস্বীকৃত, অহমিকা আমরা বলতে পারি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা দেখো, কবি উৎপীতের ক্রন্দন রোল কোথায় ধ্বনিত হওয়ার কথা বলেছেন? হ্যাঁ, বলছে আকাশে বাতাসে। হ্যাঁ, উৎপীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, সেই দিন আমাদের কবি এই যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরে আসবেন। যতদিন পর্যন্ত উৎপীত ব্যক্তির কান্নার আওয়াজ আকাশে বাতাসে শোনা যাবে, ততদিন কবি কাজী নজরুল ইসলাম যুদ্ধের ময়দান ত্যাগ করতে পারে না, পারে না, পারে না। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, সঠিক উত্তর আকাশে বাতাসে। পরবর্তী প্রশ্ন দেখো ভাই, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নতে আমরা কি রেখেছি? বলছে বিদ্রোহী কবিতায় নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? দেখো, ধ্বংসকাল, ধ্বংসের সময় মহাপ্রলয়, মহাবিপ্লব, মহাবিপ্লব না, মহাবিপ্লবে কি কোনো পৃথিবী ধ্বংস হবে? আচ্ছা, মহাশ্মশান, শ্মশানে তো মানুষ মারা দেওয়ার পরে থাকে। মহাকাল না, মহাকাল সময় মহাপ্রলয় যখন হবে, তখন এই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তখন এই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, আমাদের দেখো এমসিকিউ মোটামুটি সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা ক নম্বর, গুরুত্বপূর্ণ ক নম্বর, সৃজনশীলের ক নম্বর অত্যাধিকারমূলক প্রশ্ন এরকম কয়েকটি দেখে ফেলি। তার মধ্য দিয়ে আমাদের কিন্তু 3টি কবিতা সমাপ্ত হচ্ছে। 3টি কবিতা সমাপ্ত হচ্ছে। বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী বিদ্রোহী, খুবই 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 এবং খুবই গুরুত্বপূর্ণ 3টি কবিতা। তোমরা এই ক্লাসটি বারবার দেখো, এই ক্লাসটি বারবার দেখো, বারবার সমাধান করো। এই প্রশ্নগুলো মুখস্থ করলে তুমি এ প্লাস নিশ্চিত পাবে। দেখো, মহাপ্রলয়ের আমি কে? মহাপ্রলয়ের আমি নটরাজ। কবির এক হাতে কি রয়েছে? কবির এক হাতে রয়েছে বাঁকা বাঁশের বাঁশরি, আর অন্য হাতে রয়েছে কি? হ্যাঁ, রণতুর্য। কবিতার অন্য হাতে কি রেখেছে? পরের লাইনে রণতুর্যের কথা বলা হয়েছে। আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছি, বাঁশির বাঁশরি আর রণতুর্যটা কি। কবি নিজেকে কিসের মহাহুঙ্কার বলছে? সিংহার মহাহুঙ্কার বলেছেন। বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করিবেন? বিশ্বকে দাহন করে দেবেন। হ্যাঁ, বিশ্বকে জ্বালিয়ে দেবেন, বিশ্বকে পুড়িয়ে দেবেন, একদম অধীন বিশ্বকে। কবি নিজেকে কার বুকের? বিধবার বুকের ক্রন্দন শ্বাসের কথা বলেছেন। আমরা বারবার এই প্রশ্ন সমাধান করছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন? গৃহহারা পথবাসীদের। কবি নিজেকে পথবাসী, গৃহহারা যত পথিক রয়েছেন তাদের বঞ্চিত ব্যথা তিনি অনুভব করেন বলেছেন। কবি নিজেকে কার হাতের বাঁশরি বলেছেন? আমি শ্যামের হাতের বাঁশরি বলেছি। কি সাপিয়া ছুটে যেতে চান? মহাকাশ সাপিয়া ছুটে যেতে চান। কি সাপিয়া ছুটে যেতে চান? মহাকাশ সাপিয়া ছুটে যেতে চান। কবি রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়? কবি রুশে উঠতে দেখে ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। মানে কবি এতটাই রাগান্বিত হন, এতটাই রাগান্বিত হন যে মুসলিম ধর্মের সব থেকে ভয়ঙ্কর যে দোজক, সেই দোজক পর্যন্ত ভয়ে কি হয়ে যান? কেঁপে কেঁপে নিভে যায়। তার রাগ দেখে যদি এত বড় কিছু নিভে যায়, সেখানে সামান্য ব্রিটিশ সরকার তো তার সামনে টিকতেই পারবে না। ঠিক আছে, তারপরে দেখো আমরা লিখেছি কবি নিজে কার কুঠার। এটা কিন্তু সমাধান করেছি, এটা সমাধান অত্যন্ত পারার কথা। পরশুরামের কথা বল। নটরাজকে মহাদেবের আরেক নাম। হ্যাঁ, নটরাজ হলো মহাদেবের আরেক নাম। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে? অগ্নিবীণা কাব্য। অগ্নিবীণা কত সালে প্রকাশ? 1922 সালে। কত সালে প্রকাশ? 1922 সালে প্রকাশ। ঠিক আছে, বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্য কততম কবিতা? এটা কিন্তু একটু পুরো বলেছে। প্রথম কবিতা প্রলয় উল্লাস। প্রথম কবিতা কি? প্রথম কবিতা প্রলয় উল্লাস। প্রথম কবিতা প্রলয় উল্লাস। এবং দ্বিতীয় কবিতা হলো অগ্নিবীণা। দ্বিতীয় কবিতাটা কি? অগ্নিবীণা।
এরপরে দেখো, কবি নিজেকে নটরের সঙ্গে তুলনা করেছেন কেন? এটা হলো খ নম্বরের জন্য। দেখো, খ নম্বরের জন্য আমরা কিছু প্রশ্ন সিলেক্ট করেছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তো পড়ে তোমরা দেখে নিতে পারবা। কবি সাইক্লোন, আমি ধ্বংস, এটা দ্বারা কবি আসলে কি বুঝিয়েছেন। আরো কয়েকটি আছে আমাদের পিডিএফ এখানে আসলে রাখা হয়নি, এরকম আরো কয়েকটি প্রশ্ন আমরা তোমাদেরকে রেখেছি, তোমাদেরকে যারা লাগবে অবশ্যই যোগাযোগ করবে। আমরা দীর্ঘ সময় একটা ক্লাস, তোমাদের চাপ দরকার আছে মাঝে মধ্যে, তোমরা 5 মিনিট ব্রেক দিচ্ছি, এর মধ্য দিয়ে তোমরা চা পান করে নাও। আমরা 5 মিনিট পরে আবার ক্লাসে ফিরে আসবো। আমাদের 3টা কবিতা আমরা শেষ করছি। কয়টা কবিতা শেষ করছি বলো? তিনটি কবিতা শেষ করছি, খুবই গুরুত্বপূর্ণ কবিতা। বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, তারপর আমরা শেষ করেছি কি বিদ্রোহী। এই 3টে থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে রয়েছে রয়েছে। তোমরা এই 3টি কবিতা আরো বারংবার দেখো ভিডিওগুলা। তোমরা লাইনেই থাকো, শুধু মাঝখানে চায়ের বিরতি দিচ্ছি 5 মিনিট, আমিও 5 মিনিট ব্রেক নিই। তোমরা এর মধ্য দিয়ে নিজেরাও একটু এনার্জি ঠিক হয়ে নাও। আমরা 5 মিনিট পর আবার দেখা করছি, ঠিক আছে? লাইভ না। তোমাদের বিকেল বেলা কাগজে জানি পানি আনতে বলছে না, একটা দুটো পানি। এটার জন্য যে তোমাদের এতবার বলতে হয়। কয় মিনিট? এইটা ভালো হয়, কারণ এইটা সে পোস্ট করতে প্রায় 1.8 মিলিয়ন। ওই 32 থাকবে, সমস্যা নেই, পরে দেখবো। জানাইতে পারেন আপনি জানাইলে আসবে, জানাই দেবেন।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও হাজির হয়ে গিয়েছি। এখন আমরা কথা বলবো তাহার এই পরে মনে কবিতা দিয়ে। তাহলে আমরা ইতিমধ্যে 3টি কবিতা শেষ করেছি। 2 বিষণের প্রতি মেঘনা, 2 সোনার তরী, 3 বিদ্রোহী। তাহার এই পরে মনে খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এখান থেকে প্রশ্ন এসে থাকে, আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে সমাধান করার জন্য। দেখো, তাহার এই পরিমাণে প্রথম প্রশ্নটা নিয়েছি, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। হ্যাঁ, প্রথম লাইনটা কি? নীরব কেন বলতে কবি কোন অবস্থা প্রকাশ পেয়েছে। আসলে এই কবি আমরা 2জন ব্যক্তিকে পাবো। এক পাবো কবি, আর অন্যটা পাবো কবির ভক্ত। আরেকটা পাবো কি? কবির ভক্ত। তো কবির ভক্ত কবিকে বলতেছে তুমি নীরব কেন। মানে কবি আসলে বসন্ত তো চলে এসেছে, সে এটা খেয়ালই করি নাই, তার মধ্যে একটা উদাসীনতার ভাব। হ্যাঁ, তাহলে এখানে আমরা উত্তর করতে পারবো উদাসীনতা। উত্তর কি করতে পারবো? উদাসীনতা। মনে আছে? তাহলে উত্তর কি করব বলো? উদাসীনতা। পরের প্রশ্নটা আমরা দেখি, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটি নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা মাত্রই বললাম এটা আসলে উদাসীনতা। পরের প্রশ্নটা দেখে ফেলি। আচ্ছা, পরের প্রশ্নটা হলো, তাহার এই পরমাণু কবিতায় কোন ঋতুর বন্দনা গাওয়া হয়েছে? বলতো, কোন ঋতুর বন্দনা গাওয়া হয়েছে? বসন্ত ঋতুর। বসন্ত ঋতুকে বারবার আমাদের কবিকে বরণ করে নেওয়ার জন্য বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। তার এই পরমাণু কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীতি রচনা করতে বলেছেন কে? বলেইছে এখানে 2জন আছে। এখানে কয়জন ব্যক্তি আছে? এখানে কয়জন ব্যক্তি আছে বলো? এখানে আছে হলো 2জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 2জন ব্যক্তি। হলো একটা কবি আর আরেকজন হলো ভক্ত। তাহলে কবিকে বলতেছে ভক্ত, তাহলে সঠিক উত্তর কবি ভক্ত। সঠিক উত্তর কি? কবি ভক্ত। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহার এই পরমাণু কবিতা এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, কবির ব্যক্তিগত উচ্ছ্বাস, কবির হাহাকার। হ্যাঁ, তারপরে দেখো, প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা। দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে, বসন্ত চলে এসেছে। মানে ব্যাপারটা হলো তোমার সামনে দিয়ে তোমার প্রিয়জন চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি দেখতেইছ না, তোমার মধ্যে একটা অনিচ্ছা, তোমার মধ্যে একটা অন্য মনস্ক ভাব রয়েছে। হ্যাঁ, কবির মধ্যে এরকম একটা কি মানে নিজের বোধ জ্ঞান সম্পন্নের একটা কি রয়েছে, গ্যাপ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কবির মধ্যে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে কি আছে? কবির মধ্যে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে আছে। আচ্ছা, পরের লাইনটা আমরা একটু দেখি। তাহার এই পরমাণু কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, কে? দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর। ঠিক আছে, গন্ধে হয়েছে আকুল। ঠিক আছে, বুঝতে পেরেছ কি হয়েছে? দক্ষিণা সমীরা যে গন্ধে আকুল হয়েছে কিনা। তাহলে উত্তরটা পেয়েছো। পরের প্রশ্নটা আমরা দেখি কি উত্তর। তাহার এই পরিমাণ কবিতায় কথা তব নব পুষ্প সাজ পঙ্গতিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে?
কথা তব নব পুষ্পসাজ। আচ্ছা, আমরা তো বলছি এখানে দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে কবি আর একটা কবি ভক্ত। তো কবির মধ্যে সেই নতুন ফুলের সাজটা কোথায়, এই প্রশ্ন কে করছে? কবি ছাড়া যে আছে সে। কবি ভক্ত করেছে। কে করেছে? কবি ভক্ত করেছে। পরের প্রশ্নটা আমরা দেখি। আমি কিন্তু দ্রুত সমাধান করছি যাতে তোমাদের স্বল্প সময়ে সমাধান করা শেষ হতে পারে। দেখো, বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এ মিনতি করে কে? এটা কবি ভক্ত, আমরা সকলেই জানি এটি কবি ভক্ত। কে করে? কবি ভক্ত। কে করে বলো? কবি ভক্ত করে। পরের প্রশ্নটা দেখি। তাহার এই পরমাণু কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? বসন্ত কাকে স্মরণ করে এসেছে? কাকে স্মরণ করে এসেছে বলো? ফাগুনকে। বসন্ত কাকে? বসন্ত আসেই তো ফাল্গুন মাসকে নিয়ে, তাহলে কাকে স্মরণ করে আসে? সে ফাগুনকে স্মরণ করে আসে। কাকে স্মরণ করে আসে? ফাগুনকে স্মরণ করে আসে। কাকে স্মরণ করে আসে? ফাগুনকে স্মরণ করে আসে। আচ্ছা, তার এই পরমাণু কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। কার প্রতি তীব্র বিমুখতা? বসন্তের প্রতি তীব্র বিমুখতা। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা দেখি। একটা প্রশ্ন কি রেখে গেলাম? না, দেখো, কবি 10-11, হ্যাঁ। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে কাছে সরে আসি না, কহিল সে মৃদু মধুস্বরে না, কহিল সে সুদূরে চাহিয়া, কহিল সে পরম হেলায়। হ্যাঁ, অভিমান প্রকাশ পেয়েছে। দেখো, তুমি যখন কারোর সঙ্গে অভিমান করো তখন যেন অন্য মনস্ক একটা ভাব নিয়ে তুমি তার সঙ্গে কথা বলে থাকো। তো অন্যমনস্ক ভাব কি? তার দিকে তাকাইলে না অন্য দিকে তাকিয়ে সুদূরে আকাশের দিকে তাকিয়ে তুমি তার সঙ্গে কথা বলছো, তার প্রতি তোমার কি একটা কথার মধ্যে কি নাই, কনভারসেশন ঠিকঠাক নাই, মানে তুমি একটা অন্যমনস্ক। তাহলে সঠিক উত্তরটা কি? কহিল সে সুদূরে চাহিয়া। কহিল সে সুদূরে চাহিয়া। পরের প্রশ্নটা আমরা দেখি। তাহার এই পরমাণু কবিতায় কবির বসন্ত বিমুখতা কি দিয়ে বোঝানো হয়েছে? হ্যাঁ, বসন্ত বিমুখতা কবির কি দিয়ে প্রকাশ পেয়েছে? ঠিক আছে। আচ্ছা, দেখো, আহ বস আহা ব্যর্থতা, নিঃসঙ্গতা, শূন্যতা, উদাসীনতা। উদাসীনতা কি? উদাসীনতা দিয়ে সে যে বসন্তের প্রতি মনোযোগী নয়, অন্য মনস্ক, এটা তার উদাসীনতার মধ্য দিয়ে আমরা পেয়েছি। ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা দেখি। কহিল সে কাছে সরে আসি। পরের পঙ্গতি আহ কি? হ্যাঁ, তাহলে পরের প্রশ্নটা একটা কবিতার সরাসরি লাইন। হ্যাঁ, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? কহিল সে কাছে সরে আরি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ঠিক আছে। তাহলে এটা হলো সরাসরি কবিতার লাইন, তো এটা তোমাকে মুখস্থই করতে হবে। হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। তার এই পরিমাণে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ হলো শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে, শীতকালে খালি হাতে বিদায় নেয়, শীতকাল কুয়াশার চাদর দিয়ে বিদায় নেয়, শীতকালে গাছের পাতা ঝরে যায়। কি হয় বলো? শীতকালে গাছের পাতা, শীতকালে শীতকাল কি করে? শীতকাল আসলেই খালি হাতে বিদায় নেয়। শীতকালে কি করে? খালি হাতে। অর্থাৎ শীতকালে সমস্ত কিছু ঝরে চলে যায়। ঠিক আছে, সমস্ত কিছু যেন একদম খালি হাতে চলে যায়, আর নতুন কিছু থাকে না। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো কি বলা হয়েছে পরের প্রশ্ন। আমরা কিন্তু খুব দ্রুত সমাধান করছি, আর বেশি কিছু প্রশ্ন নাই। দেখো, তোমরা সাথেই থাকো, আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে। আর চ্যাপ্টারটা দেখে আমরা শেষ করবো। আরেকটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তার এই পরিমাণ কবিতায় কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? হ্যাঁ, পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী। ফুল কি ফোটেনি শাকে? হ্যাঁ, এটা একটা উদাসীনতা। হ্যাঁ, ফুল কি ফোটেনি শাকে, এটা একটা উদাসীনতা। জানার আগ্রহ থেকে এটা জিগায়নি কবি। এখানে কি এটা কিরকম প্রশ্ন? একদম উদাসীনতা থেকে কবি এই কবিতা, পুরো কবিতা দেখলে আমরা বুঝতে পারি তার মধ্যে জানার আগ্রহ না, তার মধ্যে উদাসীনতা। হ্যাঁ, দুজন যখন দুজনের প্রতি অভিমান করো, তখন একজন যখন বলে, হ্যাঁ তুমি কি এটা করেছো? হ্যাঁ,
তুমি কি এটা করেছো? তুমি আসলে এই যে প্রশ্ন, এটা আসলে প্রশ্ন উদাসীনতা ভাব, যে তোমার প্রতি তার মনোযোগ নাই, এরকম একটা ভাবে সে তোমাকে জিজ্ঞাসছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরের প্রশ্নটা আমরা একটু দেখি। তার এরপরে মানে কবিতায় কবি কাকে মনে পড়ে? কাকে মনে পড়ে? মাঘের সন্ন্যাসীকে মনে করে। হ্যাঁ, মাঘের সন্ন্যাসীকে মনে পড়ার কারণেই সে বসন্তকে বরণ করে নিতে পারতেছে না। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। বলছে, তাহার এই পরে মানে কবিতায় বসন্তের আগমন সত্য কবি নীরব কেন? কবি নীরব হলো কি কারণে? বসন্তের প্রতি বিমুখতা, ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে। হ্যাঁ, ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে। কারণ কবির মধ্যে কি রয়েছে? কবির মধ্যে স্বামী হারানোর বেদনা রয়েছে বিধায়ী সে কি করতে পারছে না? নতুনত্বকে গ্রহণ করতে পারছে না। পরের প্রশ্নটা আমরা দেখি। তার এই পরবর্তী কবিতায় গঠন পঠনটি গঠন এটা কোন নাটকীয় কি হবে? নাটকীয়। দুইজন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি আছে? দুইজন ব্যক্তি আছে। দুইজন ব্যক্তি মানে নাটকীয়। এরপরে দেখো, তার এই পরবর্তী কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। হ্যাঁ, নাটকীয়তা। ঠিক আছে, গঠনের দিক থেকে সংলাপ নির্ভর। নাটক কখন হয় বলো? সংলাপ নির্ভর। কেমন হয়? সংলাপ নির্ভর। পাথার শব্দের সমার্থক শব্দ। পাথার শব্দের অর্থ হলো সমুদ্র। ভালো করে দেখে নাও, পাথার শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র। পাথার মানে পাথর না, আবার উত্তর করে আসবে তো ভুল না, এটা করা যাবে না। পাথার শব্দের সমার্থক শব্দ কি? সমুদ্র। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, দেখো। অলক শব্দের অর্থ কি? অলক শব্দের অর্থ কি? অলক্ষ্য হবে, অলক্ষ্য হবে। এখানে জফল হবে অলক্ষ্য। হ্যাঁ, অলক্ষ্য। অলক শব্দের অর্থ কি? অলক্ষ্য। পরের প্রশ্নটা আমরা দেখি। শব্দার্থ তো আমি জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা এমসিকিউ কিন্তু খুব বেশি নেয়নি, মাত্র দেখো কয়টা এমসিকিউ আমরা সমাধান করেছি। 23টা এমসিকিউ আমরা সমাধান করেছি। এই 23টা যদি আমরা একটু ভালো করে দেখি, আশা করি 23টার মধ্য দিয়ে যে আমরা আলোচনা করেছি, এই আলোচনা এবং এর আঙ্গিকে একটু কনভার্ট করে প্রশ্নটা আসবে। হ্যাঁ, সরাসরি আসতে পারে, না আসলে কনভার্ট করে আসবে। তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবা। তাহলে আমরা দেখতে পারি, কেয়ার কাটা গ্রন্থ কার রচনা? সুফিয়া কামাল। উদাত্ত পৃথিবী সুফিয়া কামাল গ্রন্থ রচনা, কাব্যগ্রন্থ। আচ্ছা, এরপরে কি? ফুটেছে কি আমের মুকুল, উক্তিটি কার? এটা কবি উদাসীন ভাবে প্রশ্ন করছে, এটা কবির উক্তি। মাঘের সন্ন্যাসী কোথায় চলে যায়? পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যায়। তার এই পর পুষ্পশূন্য কোন পথে? পুষ্প দিগন্তের পথে। ঠিক আছে। অলোক শব্দের অর্থ অলক। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। তারপরে দেখো, পুষ্পরতি মানে ফুলের বন্ধনা, আরতি দেওয়া। ঠিক আছে। মাধবী শব্দ বাসন্তীলতা বা তার ফুল, উত্তরী মানে চাদর। আচ্ছা, তাহার এরপরে মনে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো নাটকীয়তা। এরপরে দেখো, আমরা কিছু খ নম্বরের জন্য খ নম্বরের জন্য প্রশ্ন দিয়েছি। এইগুলা যদি তোমরা দেখে নাও, ফাগুন জ্যৈষ্ঠ ধরা এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দক্ষিণ দুয়ার গেছে গুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। কথা তো বনব পুষ্প সাজ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কহিল সে সরে আসি ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই কবিতার মধ্য দিয়ে আমরা মোটামুটি শেষ করে ফেলবো আমাদের আজকের সাজেশনমূলক ক্লাসটি। তোমরা লাস্ট মোমেন্টে খুব মনোযোগ সহকারে থাকো। এখান থেকে একটা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সমাধান করেছি কি কি কবিতা বলতো? প্রথম বিভীষণের মেঘনাদ, শরণার্থী, বিদ্রোহী, তার এই পরে মনে এবং 18 বছর বয়স। আশা করছি এই 5টি কবিতা থেকেই তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে A+ মার্কস এর মতো। ঠিক আছে, তাহলে দেখো, আমরা প্রথম প্রশ্ন নিয়েছি 18 বছর বয়স। লিখেছেন কে বলতো? সুকান্ত ভট্টাচার্য। কে লিখেছেন? 18 বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? দেখেন, তিনি জীবিত ছিলেন 21 বছর। সরাসরি 21 বছর থাকলে 21 বছর, যদি না থাকে তাহলে 20 বছর 9 মাস। কি উত্তর লিখবা বলো? 20 বছর 9 মাস। হ্যাঁ, 21 বছর। আসলে 6+ চলে আসলে 21 বছরে যাওয়া থাকে, যদি না থাকে সেই ক্ষেত্রে বলে দিলাম। এরপরে দেখো, এ দেশের বুকে 18 অশোক নামে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক এবং খ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করে? ইতিবাচক। 18 বছর বয়সের 2টি দিক কবি এই কবিতা উল্লেখ করছেন, ইতিবাচক দিক, নেতিবাচক দিক। তবে সব শেষে সে খারাপ কিছু করলেও তবে সেই করাটা শুরু করতে এই বছর বয়সে, তার মানে
18 বছর বয়সে কোনো কিছু সূচনা করতে পারে, কোনো কিছু করতে তো পারে, কবি এই জিনিসটি দেখেছেন। তবে কবি প্রত্যাশা রাখেন এই দেশের যুবকেরা, এই দেশে যারা 18 বছর বয়সেও পদার্পণ করেছে তারা খারাপ পথে যাবে না, তারা ভালোর পথে আসবে। এই জন্য কবি প্রত্যাশা করতেছেন এই দেশে 18 নেমে আসুক। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটা আমরা দেখি। এখানে হলো ইতিবাচক দিক, সঠিক উত্তর কি ইতিবাচক দিক। পরবর্তী, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে জন্মগ্রহণ করেছেন? 1926, 47-এ মারা গেছেন। আমি আবার বলছি, 26 জন্ম, 1947-এ মারা গেছেন। 26-এ জন্ম, 1947-এ মারা গেছেন। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হলো কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? কোন জেলায় জন্মগ্রহণ করেছে? গোপালগঞ্জ জেলায়। তাদের বাড়ি কোথায় ছিল? এই প্রশ্ন এবার আসবে না, এটা গুরুত্বপূর্ণ ছিল, তবে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরেরটা দেখি আমরা। আচ্ছা দেখো, সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকায় তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকায় কাজ করেছেন? কোন পত্রিকায় বলো? দৈনিক স্বাধীনতা পত্রিকায় তিনি কাজ করেছেন। পরবর্তী প্রশ্নটা দেখি, বলো সুকান্ত ভট্টাচার্য কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে। কিসের পক্ষে? বিপ্লব ও মুক্তির পক্ষে। এর পরবর্তী প্রশ্ন দেখি, কাব্যগ্রন্থ কোনটি? সুকান্তর কাব্যগ্রন্থ কোনটি? ছাড়পত্র। এই যে 18 বছর বয়স, এই 18 বছর বয়স নেওয়াই হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ। তার কয়েকটি কাব্যগ্রন্থ কি লিখে দিচ্ছে দেখো, ঘুম নেই। তার আরেকটি কাব্যগ্রন্থ কি? ঘুম নেই। আরেকটি কাব্যগ্রন্থ কি? পূর্বাভাস। কি? পূর্বাভাস। আরেকটি হলো হরতাল। আরেকটা কি? হরতাল এবং ছাড়পত্র। এই 4টি কাব্যগ্রন্থ মনে রাখলেই হবে। সুকান্ত ভট্টাচার্য এই 4টি কাব্যগ্রন্থ থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাহলে আমরা আবারও বলছি, ঘুম নেই, পূর্বাভাস, ছাড়পত্র এবং হরতাল। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে কি গ্রন্থ কি করে সম্পাদনা? হরতাল। এই যে পেয়ে গিয়েছি, সরি, হরতাল না, আকাল। কি করেছেন? আকাল। কি করেছেন? আকাল। ঠিক আছে। আচ্ছা, ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে তিনি এই কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন। আচ্ছা, তাজা প্রাণী কি অসহ্য যন্ত্রণা। সঠিক উত্তর কি? কবিতায় বলেছে এই যে এই বয়সের যুবকদের, এই 18 বছর বয়স, প্রাণটা তাজা, একদম তাজা। হ্যাঁ, এই প্রাণী অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণাটা কিসের আমরা ধীরে ধীরে দেখতে পাবো। দেখো, পরবর্তী প্রশ্নটা কি? 18 বছর বয়স কবিতা স্পর্ধায় নেয় মাথা তলবার ঝুঁকি। স্পর্ধায় নেয় মাথা তলবার চরণে প্রকাশ পেয়েছে কি? এই যে আত্মনির্ভরতা আসে এই সময়ে আমাদের 18 বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে একটা কি আসে? তরুণদের মধ্যে একটা কি আত্মনির্ভরতা আসে। সে নিজেই করতে পারে, মাথা তলবার ঝুঁকি নেয়। হ্যাঁ, তো এখন আর সে অন্যের উপর চেয়ে থাকে না, অন্য কাজ করে দেবে সেই জন্য বসে থাকে না। না, আমার কাজ আমি একাই করতে পারবো। পরবর্তী প্রশ্নটা দেখো, 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জান না? 18 বছর বয়স কাদা জান না, কান্না করতে জানে না। 18 বছর বয়স কি করতে জানে না বলো? কান্না করতে জানে না। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কলারে কি আত্মাকে সঁপে দেয়? আত্মা আছে? হ্যাঁ, থাকবে না কেন? প্রশ্ন থাকলে সঠিক উত্তর থাকতেই হবে। হ্যাঁ, কলা হলে কি সঁপে দেয়? আত্মাকে সঁপে দেয়। পরবর্তী প্রশ্নটা দেখো, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে কি? হ্যাঁ, তীব্র আর প্রখর, সংবেদনশীল। ঠিক আছে, তীব্র আর প্রখর মানে কি? তীব্র এবং সংবেদনশীল। ঠিক আছে। পরের প্রশ্নটা দেখি, 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? দুর্যোগ আর ঝড়ে। কি বেঁচে থাকে বলো? দুর্যোগ আর ঝড়ে বেঁচে থাকে। তাহলে এই বয়সে দুর্যোগ আসে, ঝড় আসে, তবুও তারা দমে যায় না। তারা মানে নতুন উদ্যমে বেঁচে থাকার সংগ্রাম করে। এজন্যই একে বলা হয় 18। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, 18 বছর বয়স বাসে কিসে? হ্যাঁ, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। কিসে? কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। কি হবে? কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে।
আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? এই আহ, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? দুঃসাহসী। ঠিক আছে, কেমন? দুঃসাহসী। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। কবিতায় কবি শপে আত্মাকে শপথের কলা হলে বলতে কবি 18 বছর বয়স কবিতায় কবি শপে আত্মাকে শপথের কলা হলে বলতে বুঝিয়েছেন কি? কোথাও কাদের ঐক্য, আত্মত্যাগের মহিমা, আত্মত্যাগের মহিমা। অর্থাৎ কি বলছে তিনি, এই বয়সের যুবক যুবতীরা নিজের আত্মাকে বিসর্জন দিতেও পিছু পা হয় না। অর্থাৎ নিজেকে বিসর্জন দেয় জাতির জন্য, সমাজের জন্য, নিজের সাফল্য অর্জনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা বলছি আত্মত্যাগের মহিমার কথা বলা হয়েছে। 18 বছর বয়স বেদনায় থর কি হবে? থর কাঁপে কেন? হ্যাঁ, শপথের কলা হলে কি? শপথের কলা হলে। পরের প্রশ্নটা দেখি, দ্রুত সমাধান করছি তোমাদের জন্য। এ বয়স যেন ভীরুকা পুরুষ নয়। কোন বয়সের কথা বলা হয়েছে বলো? 18 বছর বয়স। কবিতায় 18কেই বলা হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এখন তো 18 বছর বয়স নিয়ে কথা বলছি, পরীক্ষায় আসবে তখন তো আর লেখা থাকবে না। এই জন্য মনে রাখতে হবে, এই বয়সে যেন ভীরুকা পুরুষ নয়। কোন বয়সের কথা বলা হয়েছে? 18 বছর বয়সের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখন তুমি তোমার বয়সটা লিখে দিও না আবার 15-16। আচ্ছা, রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে কি? হ্যাঁ, রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে? বিপদ মোকাবিলার ঝুঁকি, মুক্তি ও কল্যাণের সংগ্রাম, স্বাধীনতা চলার ঝুঁকি, তারুণ্যের অগ্রগতি, রক্তদানের পুণ্য। ঠিক আছে, অর্থাৎ মুক্তি ও কল্যাণের সংগ্রাম। অর্থাৎ কি? মুক্তি ও কল্যাণের সংগ্রাম। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। অর্থাৎ বলা হয়েছে জীবনের ঝুঁকি থাকে এই বয়সে। কি থাকে? জীবনের ঝুঁকি থাকে। তবুও 18 বছর বয়সীরা কখনো পিছু পা হয় না। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। 18 বছর বয়সের নেতিবাচক দিক হলো পদস্খলনের কি থাকে? পদস্খলনের সংখ্যাপূর্ণ থাকে। অর্থাৎ তোমরা 18 বছর বয়স তো নতুন কিছু করবে, এটা ঠিক, তবে সবসময় পজিটিভ কিছু করবে তা নয়, নেগেটিভও করে। যেমন আমাদের সমাজে প্রচুর পরিমাণে কিশোর গ্যাংয়ের আবির্ভাব দেখা যাচ্ছে। তাদের বয়সে তো এই সময় তারা আসলে পদস্খলন হয়ে নেগেটিভ দিকে, নেতিবাচক দিকে পদার্পণ করছে, সেই কথাই বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। কি বলা হয়েছে? বলা হয়েছে 18 বছর বয়স কবিতা অনুসারে এই বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণ শক্তি। কি আছে? অদম্য প্রাণ শক্তি আছে আমাদের। যত বাধা বিপত্তি আসুক না কেন, এই বয়সের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাদের প্রাণ শক্তি দিয়ে সবকিছু মোকাবেলা করতে পারবে। সেই বয়সটাই হলো 18 বছর বয়স। হরতাল কার লেখা আমরা বলেই দিয়েছি, সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, লাইনটা দেখো। এখানে ভাবিও না যে বিদ্রোহী থেকে নেওয়া হয়েছে। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপদটা ছাড়া কাহারও করি না করুণিসের সঙ্গে ভাবগত মিল রয়েছে কোন চরণে? 18 বছর বয়সে। ভয় নেই, 18 না, এটা হতেই পারে না। এই বয়স দুর্যোগে বাসে না, দুর্বার। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। বলতেছে করি না কাহারও করুণিস, মানে কারোর কাছে সে করুণিস করে না, মাথা নত করে না। এই জন্য বলছে এই বয়স মাথা নোয়াবার নয়। পরের প্রশ্নটা আমরা দেখি। বুঝতে পেরেছো নিশ্চয়? 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থে? আরে কোন, শুরুতেই বলেছে ছাড়পত্র। কি? ছাড়পত্র। আচ্ছা দেখো, 18 বছর বয়স থেকে আমরা কিছু জ্ঞানমূলক, উদ্দীপকের জ্ঞানমূলক নিয়ে কথা বলছি। ছাড়পত্র কোন শ্রেণীর রচনা? ছাড়পত্র হলো একটি কাব্যগ্রন্থ। কত? 47 সালে মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, তরুণরা মাথা তোলবার ঝুঁকি নেয় কত বছর বয়সে? 18 বছর বয়সে। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। কি জানে বলো? রক্তদানের পুণ্য জানে। 18 বছর বয়সে তরুণের আত্মাকে কোথায় সঁপে দেয়? শপথের কোলাহলে সঁপে দেয়। কোথায় সঁপে দেয়? শপথের কোলাহলে সঁপে দেয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। 18 বয়স কি দুঃসহ বলতে কি বুঝিয়েছেন? 18 বছর বয়সে তরুণরা শারীরিক ও মানসিক ভাবে
মানসিকভাবে কঠিন অসহনীয় সময়ের অতিক্রম করতে হয় বলে এ সময়কে দুঃসহ বলা হয়েছে। শারীরিক কঠিন একটা সময় পার করতে হয়, এই জন্য এটা দুঃসহ বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা কিছু খ নম্বর প্রশ্ন রেখেছি, যেটা হলো তোমরা উদ্দীপকের খতে আসবে। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন আমরা রেখেছি, তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় পড়ে নেবে। 18 বছর বয়সে কবি দুঃসহ বলেছে কেন? স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তারপর প্রশ্ন আছে 18 বছর বয়সে দুর্যোগ হাল ঠিক মতো রাখতে পারে না। হ্যাঁ, তারপর দেখো এদেশের বুকে 18 সুখ নেমে। আচ্ছা, তারপরে আমরা ফেব্রুয়ারি 1969 থেকে আমরা খুব বেশি না, কয়েকটি প্রশ্ন রেখেছি। এই 6টি কবিতায় মূলত আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আজকের এর মধ্য দিয়ে আমরা ফেব্রুয়ারি 1969 মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে ফেলছি। দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে? নিজ বাসভূমে। কোথা থেকে? নিজ বাসভূমি থেকে চয়ন করা হয়েছে। এই রঙের বিপরীতে আছে অন্য রং। কবিতা অন্য রং বলতে কি বোঝাচ্ছে? সন্ত্রাস রং। কি রং? সন্ত্রাস রং। এ রঙের বিপরীতে আছে অন্য রং। অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? আমরা পূর্বেরটাই বলে দিয়েছি, তাই না? আচ্ছা, এ রং পথ ঘাট ছেয়ে গেছে কৃষ্ণচূড়ার রং। কবিতায় কোন কৃষ্ণচূড়ার রঙের কথা বলা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতা কবি সালামের চোখে কি দেখেছেন? তরুণ শ্যামল পূর্ব বাংলা। কি দেখেছেন? তরুণ শ্যামল পূর্ব বাংলা। কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে ভাষা শহীদদের রক্ত। ভাষা শহীদদের রক্ত। ঠিক আছে, কবি শামসুর রহমানের গ্রামের নাম কি? পাড়াতলি গ্রাম। আচ্ছা, আমরা এবার ক নম্বর থেকে কয়েকটি প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 বিধ্বস্ত নীলিমা শামসুর রহমান। বন্দি শিবির থেকে একটি বিখ্যাত শামসুর রহমানের। আমাদের চেতনার রং কি? লাল। ঘাতকের আস্তানা ভুলুণ্ঠিত কারা? কবি ও কবির মতো ভুল ঘাতকের আস্তানা ভুলুণ্ঠিত করে। ফেব্রুয়ারি 1969 কোন বনের কথা? কোমল বনের কথা উল্লেখ আছে। সালামের মুখে পূর্ব শ্যামল বাংলা দেখা যায়। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনের রং। এটা আসলে খ নম্বরের জন্য আমরা রেখেছি। খ নম্বরে এরকম কয়েকটি দেখো তোমরা, এরকম আসলে 4-5টা প্রশ্ন আমরা রেখেছি খ নম্বরের জন্য। ঠিক আছে, সালামের মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা, এটা আসলে বোঝানো হয়েছে কি? দক্ষিণ মাথার অশ্রু জল বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, তাহলে দেখো, তোমরা খেয়াল করে দেখেছো, আমরা খুবই শর্ট সাজেশন, মাত্র 6টি। কয়টি? মাত্র 6টি। আমরা দেখেছি বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা দেখেছি সোনার তরী, আমরা দেখেছি বিদ্রোহী, আমরা দেখেছি ফেব্রুয়ারি 1969, আমরা দেখেছি 18 বছর বয়স, আমরা দেখেছি তাহারাই পরে মনে। এই মাত্র 6টি কবিতা যদি তোমরা এভাবে শেষ করতে পারো, আমি যেভাবে ধরে ধরে এক একটা কবিতা থেকে 20টির আশেপাশে, কোনটা 20টির কম, কোনটা 20টির একটু, এভারেজ 20টি প্রশ্ন সমাধান করেছি এমসিকিউ, এর মধ্য থেকেও আসবে। ঠিক আছে, তোমরা জাস্ট এইগুলো সমাধান করো। আশা করছি তোমাদের প্রস্তুতি যে গ্যাপটুকু ছিল সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। তোমরা এইটা বারবার দেখো এবং যে গ্যাপটুকু থাকে সেটা সমাধান করার চেষ্টা করো। যদি এটার পিডিএফ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা চেষ্টা করব তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেওয়ার জন্য। তোমরা টেনশন নিও না, সুস্থ মানে সুস্থ থাকার চেষ্টা করো এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে যাও। তোমাদের যা যা লাগে সব ঠিক মতো গুছিয়ে রেখে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবে যথাসময়ের পূর্বেই। এইরকম মানে রাস্তায় রোডে যে জ্যাম থাকার সম্ভাবনা থাকে বা বিভিন্ন কারণে লেট হতে পারে, এই ধরনের কাজ করবে না। পরীক্ষার আধা ঘন্টা যে সময় দেওয়া আছে তার আধা ঘন্টা আগেই হলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। প্রথম দিন সিট খুঁজেরও একটা ব্যাপার থাকবে, সুতরাং একটু পূর্বে যাওয়ারই চেষ্টা করবে। আর প্রথম দিন পরীক্ষা শেষে আমরা এমসিকিউ সলভ নিয়ে আবার হাজির হব। তাছাড়াও আমাদের বাংলা দ্বিতীয় পত্রের এক সুপার ডুপার দুর্দান্ত সাজেশন নিয়ে ওই দিন সন্ধ্যায় তোমাদের সঙ্গে হাজির হব। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সকলের জন্য আমাদের শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক। ঠিক আছে, ধন্যবাদ।